জন্য মানে কাকে বলার জন্য চান্স দিবে, অ্যাকর্ডিংলি তুমি এটা ডিসিশন নিও। হ্যাঁ শিওর। জি ম্যাডাম। ম্যাডাম আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, স্লাইড ফুল স্ক্রিন করে দিলে। ফুল স্ক্রিনটা করে দিই ম্যাডাম। ওকে, জি ম্যাডাম ফুল স্ক্রিন হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে শুরুতে আমরা একটু আলোচনা করতে চাই বেসিক ফরম্যাটটা। আমি জানি হয়তোবা স্টুডেন্টরা সবাই জানে, কিন্তু তারপরে একদম বিসিপিএস এর কাগজটা যদি আমি একটু দেখাতে পারি তাহলে আমি মনে করি এটার অথেন্টিসিটিটা একটু ভালো হয়, যে বিসিপিএস এর ঠিক এটা হচ্ছে বিসিপিএস এর ফরম্যাট। তাহলে কি থাকে, দেয়ার আর 5 আইইউ স্টেশন, আমি একটু আগে বলেছিও। তাহলে স্টেশনের ভিতরে কি থাকবে, যে এইটা প্রথম স্টেশনটা থাকে হচ্ছে এমার্জেন্সি, দ্বিতীয় স্টেশনটাও থাকে এমার্জেন্সি। তাহলে দুইটা ইমার্জেন্সি মানে কি, একটাতে থাকবে হচ্ছে ইমার্জেন্সি ইভালুয়েশন আর একটাতে থাকবে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। তাহলে এটাকে বলছি আমরা ডোমেইন। তাহলে একটা ডোমেইন হচ্ছে ইভালুয়েশন, একটা ডোমেইন হচ্ছে ম্যানেজমেন্ট। 3 নাম্বার স্টেশন যেটা থাকে সেটা থাকে ক্রনিক ডিজিজ, ক্রনিক এনি ডিজিজ, এনি ফর্ম ক্রনিক ডিজিজ, সেটার ইভালুয়েশন হতে পারে, সেটা ম্যানেজমেন্ট হতে পারে, সেটার প্রগনোসিস রিলেটেড কিছু হতে পারে, এবং সেটা ডোমেন মিক্সিং হতে পারে, যে একই কোশ্চেনে আমরা ক্রনিকে ইভালুয়েশন একটু দিলাম, সাথে একটু ম্যানেজমেন্ট অথবা প্রগনোসিস রিলেটেড একটু কিছু দিলাম। স্টেশন 4 যেটা, সেটা হচ্ছে রিসেন্ট আপডেট, এটা একদম ফিক্স করা আছে, স্টেশন 4 এ রিসেন্ট আপডেটই থাকবে। আর স্টেশন 5 যেটা, সেটা দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আইদার পাবলিক হেলথ অর ইথিক্যাল ইস্যুস, যে কোনোটাই দেয়া যায়। যারা পরীক্ষাতে হচ্ছে মডারেটর থাকবে, এটা ওনাদের জুরিসডিকশন, ওনারা চাইলে ইথিক্যাল ইস্যুও দিতে পারে, ওনারা চাইলে পাবলিক হেলথও দিতে পারে। তারপর কি আছে, যে ইচ আইইউ স্টেশন উইল বি বেসড অন এ প্রবলেম সিনারিও গিভেন টু দ্য এক্সামিনার। তাহলে এটা আমি শুরুতেই বলেছি যে যেহেতু বলা আছে ইমার্জেন্সি, তাহলে ডেফিনেটলি একটা ইমার্জেন্সি একটা সিনারিও থাকবে, তার উপরে নেক্সট কোশ্চেন গুলি হবে। তাহলে এটা হচ্ছে একদম অ্যাকচুয়ালি বিসিপিএস এর কাগজ। এটা বিসিপিএস এর এই কাগজটা একদম বিসিপিএস এর ছাপানো কাগজ। আমি এটা যদি একটু দেখাই, যে এটা হচ্ছে আমার ডোমেইন আছে, এখানে সাব ডোমেইন, আর এটা হচ্ছে ইস্যু টু বি কভার্ড ইন দ্য স্টেশন। তাহলে আমরা দেখেছি যে প্রথম স্টেশনটাতে আমরা বলেছি কি থাকবে, ইমার্জেন্সি ইভালুয়েশন। তাহলে স্টেশন 1টা যদি আমরা দেখি, যে ইভালুয়েশনে কি কি থাকবে, ডোমেইন 1 এ হিস্ট্রি থাকতে পারে, আমি হিস্ট্রি চাইতে পারি, এক্সামিনার হিস্ট্রি চাইতে পারে একটা সিনারিও দেওয়ার পরে, এক্সামিনার ফিজিক্যাল এক্সামিনেশন চাইতে পারে, ইনভেস্টিগেশন চাইতে পারে, ডায়াগনোসিস চাইতে পারে, তা এর সাথে কি রিলেভেন্ট বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স। তাহলে এইটুকু একদম অ্যাবসলিউটলি রিলেটেড উইথ ইভালুয়েশন। ইভালুয়েশনের আর ম্যানেজমেন্ট, D2 ম্যানেজমেন্টের পার্টে আমি এমার্জেন্সি স্টেশন, আমি যদি 2 তে যাই, মানে এটা হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্টে আচ্ছা আমি আমি চলে এসেছিলাম, আমি এটা ইভালুয়েশনটা প্রথমটা আমি একটু বলি, আমি স্কিপ করে গিয়েছিলাম। যে ইভালুয়েশন আমি কি কি চাইতে পারি, হিস্ট্রি চাইতে পারে, ফিজিক্যাল এক্সামিনেশন চাইতে পারে, ইনভেস্টিগেশন চাইতে পারে, ডায়াগনোসিস চাইতে পারে, এর সাথে রিলেভেন্ট বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে 5টা কম্পোনেন্ট আছে, তাহলে 5টা কম্পোনেন্টে 5টা কোশ্চেন হতে পারে। সাধারণত বলা আছে 4টার বেশি কোশ্চেন না দিতে, যদি দেখা যায় যে কোশ্চেন খুব ছোট ছোট, অনেক সময় দেখা যায় যে 5টা কোশ্চেন পর্যন্ত যাওয়া হয়। যদি দেখা যায় যে কোশ্চেনে অনেক বড়, আনসারটা অনেক বড়, সেই ক্ষেত্রে হয়তো বা 3টাই চাইতে পারে, হিস্ট্রি চাইলো না, শুধু ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, সাথে হচ্ছে ডায়াগনোসিস চাইতে পারে। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেশনটা, যেটা হচ্ছে ইমার্জেন্সি ইভালুয়েশন। আমরা যদি দ্বিতীয় স্টেশনটাতে আসি, সেটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। তাহলে এই ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কি কি কম্পোনেন্ট হতে পারে, D2টা আমাদের ম্যানেজমেন্ট, এটা ট্রিটমেন্ট থাকতে পারে D2-1, D2-2 তে রেশনাল ইউজ অফ ড্রাগ রিলেটেড কোশ্চেন থাকতে পারে, প্রগনোসিস এন্ড কমপ্লিকেশনের উপরে থাকতে পারে, এটা কমপ্লিকেশন। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন চাইতে পারে, যে এই রোগীটাকে এই ড্রাগটা দেওয়া হয়েছে, অ্যাডভার্স কি হতে পারে, আউটকাম অ্যাসেসমেন্ট থাকতে পারে, এই রিলেটেড বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স রিলেটেড কিছু থাকতে পারে। তাহলে এখানে আমরা দেখছি এখানে হচ্ছে 6টা কম্পোনেন্ট আছে। সাধারণত 6টা কম্পোনেন্ট পর্যন্ত কোশ্চেন কখনো দেওয়া হয় না, এটা থেকে যে কোনো 4টা, যারা মডারেটর থাকেন ওনারা যে কোনো 4টা চুজ করতে পারেন। এখন স্টেশন
ডোমেন 3 তে যদি আসি, আমরা 3 তে আমরা কি বলেছিলাম, একটা হচ্ছে ক্রনিক ম্যানেজমেন্ট। ক্রনিক ম্যানেজমেন্টটাতে কি হতে পারে, ঠিক আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা যেরকম দেখেছিলাম সে ম্যানেজমেন্ট হতে পারে, ফিজিক্যাল এক্সামিনেশন রিলেটেড, ইভালুয়েশন রিলেটেড থাকতে পারে, দুইটার মিক্স আপও থাকতে পারে। এখন স্টেশন 4 যেটা রিসেন্ট আপডেট, রিসেন্ট আপডেটে কি থাকতে পারে, রিসেন্ট আপডেটে যে কোনো ইস্যু নিয়ে রিসেন্ট আপডেট থাকতে পারে। যেমন আমরা গত দুইবারের রিসেন্ট আপডেট, একবার হচ্ছে ভ্যাকসিনের উপর একটা রিসেন্ট আপডেট ছিল এবারের পরীক্ষাতে, পোস্ট ভ্যাকসিন, যেটা ভ্যাকসিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিক পারফিউরিয়ার উপর একটা কোশ্চেন ছিল। তার আগের বারে রিসেন্ট আপডেটে সম্ভবত প্রেগন্যান্সি পিরিয়ডে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের উপর একটা প্রশ্ন ছিল, যে প্রেগন্যান্সি পিরিয়ডে এইচবিএসএজি পজিটিভ কি অ্যান্টিভাইরাল উনি পাবেন। আর হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড ইথিক্যাল ইস্যুতে, পাবলিক হেলথে কি কি আছে, এপিডেমিওলজি থাকতে পারে, এনভায়রনমেন্টাল হেলথ রিলেটেড কিছু থাকতে পারে, হেলথ প্রমোশন এন্ড এডুকেশন, হেলথ ইকোনমিক্স রিলেটেড কিছু থাকতে পারে। আমি যতদূর মনে করতে পারি, আমরা গত দুইবার আমরা আইওই আমাদের হয়ে গেছে বিসিপিএস এ, পাবলিক হেলথ রিলেটেড কোশ্চেন দেয়া হয় নাই, মেইনলি ইথিক্যালই ছিল দুইবার, গতবারও ছিল ইথিক্যাল, এবারও ইথিক্যাল ছিল। আর ইথিক্যালে তো কমন একটা ইস্যু, যেটা যে ইথিক্যালে বেসিক ফান্ডামেন্টালস ল অফ ইথিক্স, আমাদের যে চ্যাপ্টার আমরা জানি, যে অটোনমি, জাস্টিস, বেনিফিশিয়ালস, নন ম্যালাফিসেন্স। তো ইথিক্যাল ইস্যুটা বোধহয় স্টুডেন্টদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার ধারণা। তার কারণ হচ্ছে ইথিক্যাল ইস্যুটা আমাদের আন্ডার গ্রাজুয়েটে পড়ানো হয় না তেমন, পোস্ট গ্রাজুয়েটেও এতদিন পর্যন্ত পড়ানো হতো না, এখন আস্তে আস্তে শুরু হয়েছে। আমার ধারণা এটা সাবসিকুয়েন্টলি এই প্রবলেম আমরা ওভারকাম করতে পারবো, ইথিক্যাল পার্টটা বিং স্টুডেন্ট। এখন এইখানে আমি যদি একটু দেখাই যে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট রিলেটেড একটা কোশ্চেন, যে এখানে একটা কোশ্চেন দেয়া আছে, এই জায়গাটা আমরা এখন চাইবো যে আমার ট্রেইনি এখন যারা আছেন ওরা একটু রেসপন্স করবে, তাহলে আমরা মানে আগাতে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে একটা সিনারিও যদি আমি বলি, যে 56 years old man, a known case of non-Hodgkin's lymphoma on chemotherapy, presented with fever that is 101 degree Fahrenheit for 1 day and features of shock. His urgent CBC showed hemoglobin 10.2 gram per deciliter, total count of WBC 2200 per cubic millimeter, absolute neutrophil count is 440 and platelet count is 1,55,000. Our first question, this is the scenario. Suppose this question is put on the examination. So এই কোশ্চেনটাকে তখন আমরা একটা আলাদা কাগজে দিয়ে এটাকে আমরা ল্যামিনেট করে আমরা এটা বোর্ডে মানে স্টেশনে লাগিয়ে রাখবো টেবিলের উপরে। আচ্ছা, কোনো কোশ্চেন? আচ্ছা, এখন ম্যাডাম প্রসিড করেন ম্যাডাম। আচ্ছা, ওকে, তাহলে এখন এখান থেকে প্রশ্ন করা শুরু হবে। এক্সামিনার প্রথম প্রশ্নটা করলেন যে হোয়াট ইজ ইওর মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এখানে একটা নাম্বার দেয়া থাকবে, সাপোজ নাম্বার 1 দেয়া আছে। ডক্টর সাবরিনা মিথি। Neutropenic sepsis. Chemotherapy induced neutropenic sepsis with shock. আচ্ছা, কেমোথেরাপি নিউট্রোপেনিক সেপসিস উইথ শক। ঠিক আছে, তাহলে এটা দুইটা আনসার আছে, আমরা এটা দেখি। টোটাল আনসারের জন্য আমরা নাম্বারটা আসলে আলাদা আলাদা করে দিব। তাহলে এটা কি বলা আছে, নিউট্রোপেনিক সেপসিস উইথ শক অথবা সেপটিক শক। এটা কেমোথেরাপি ইনডিউসড, এটা কি কেমোথেরাপি ইনডিউসড আমরা বলতেও পারি, যদি নাও বলে কেউ, যদি বলেও এটার জন্য এই কোশ্চেনটাতে নাম্বার রাখা হয় নাই। কিন্তু এমনও হতে পারতো যে আমরা হয়তো বা কেমোথেরাপির জন্য কেমোথেরাপি ইনডিউসডের জন্য কিছু নাম্বার দিতাম, নিউট্রোপেনিক সেপসিসের জন্য কিছু নাম্বার দিতাম, শকের জন্য কিছু নাম্বার দিতাম। এখানে দেয়া আছে যেমন নিউট্রোপেনিক সেপসিস উইথ শক, এখানে কিন্তু 0.5 × 2, কাজে কেউ যদি বলে নিউট্রোপেনিক সেপসিস উইথ শক উনি পাবে হচ্ছে 1, কেউ যদি বলে শুধু সেপটিক শক সে কিন্তু 0.5 পাবে। আমরা নাম্বারিংটা ঠিক এইভাবেই করি, যে প্রতিটা কম্পোনেন্ট যদি ইম্পর্টেন্ট থাকে কম্পোনেন্টের জন্য আলাদা নাম্বার দেওয়া হয়। এটা এমনও হতে পারতো যে এই কোশ্চেনটা যিনি মডারেট করেছেন উনি এইটাও চাইতেন যে কেমোথেরাপি ইনডিউসড, তাহলে কেমোথেরাপি ইনডিউসড এর জন্য একটা নাম্বার দেওয়া হতো।
তাহলে এটা যখন আমরা এই কোশ্চেনগুলি আনসার করব, আমরা একটু কেয়ারফুলি আনসার করব যেন ফ্র্যাগমেন্টগুলি আমরা বাদ না দিই। তাহলে এটা হচ্ছে একটা কোশ্চেন চলে গেল। সেকেন্ড কোশ্চেনটা কি, হোয়াট ইমিডিয়েট মেজার্স উইল ইউ টেক? ডক্টর সবুজ বিশ্বাস। ডক্টর সবুজ বিশ্বাস। ডক্টর সবুজ আপনি হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা ডক্টর, একজন গ্যালাক্সি একটা ইয়া দিয়ে হ্যান্ড রেজ করেছিলেন, ওনার নামটা তো আসলে লেখা নাই। আচ্ছা ডক্টর সাবরিনা আপনি বলেন। At first, rapid clinical assessment through ABCD protocol and resuscitation. We will immediately we will start fluid and with 30 ml per kg body weight, and we will take the blood sample for blood culture and then start antibiotic, broad spectrum antibiotic. আচ্ছা, তাহলে এখানে 5টা কম্পোনেন্ট আছে। আমি দেখি যারা মডারেশন করেছে ওনারা কি কি চায়। একটা হচ্ছে ইমিডিয়েট রিসাসিটেশন, তাহলে ও বলেছে ইমিডিয়েট রিসাসিটেশন এবিসিডি বলেছে, এটা হচ্ছে 0.5 ও পেয়ে গেছে। দ্বিতীয়টা বলেছে হচ্ছে ইন্টারভেনাস ফ্লুইড। আচ্ছা, ইন্টারভেনাস ফ্লুইডে ও বলেছে, ডোজটা বলে নাই। তো এখানে না আমি জানি ও ডোজটা বলেছে, আমি এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে এখানে আমি যেটা বলতে চাই যে ইমিডিয়েট মেজার্স, এটা হচ্ছে এই পরীক্ষাগুলিতে না এই অংশটা একটু ট্রিকি। এমনও হতে পারে যে এটা নেক্সট কোশ্চেনটা থাকবে যে ফ্লুইডটা কি ডোজে যাবে। তাহলে আমি ওই উত্তরটা যদি আগে দিয়ে ফেলি তাহলে হচ্ছে পরের উত্তরটাতে হয়তো আমাকে টিচার জিজ্ঞেস করবে না, কোশ্চেনটা ওইভাবে করা হয়। কিন্তু ইমিডিয়েট মেজার্স হলে আমি মনে করি শুধু ব্রড লাইনগুলি, ব্রড হেডলাইনগুলি দেয়া বেটার, যে আমি এবিসিডি দেখবো, ইন্টারভেনাস ফ্লুইড দিব, তৃতীয়টা কি আছে আফটার অ্যান্টিবায়োটিক আফটার সেন্ডিং অ্যাপ্রোপ্রিয়েট স্পেসিমেন ফর সিএস, ও এই দুইটাই ও বলেছে। তাহলে কি আছে, এই যতটুকু ছিল ও টোটালটাই বলেছে, ফ্লুইডটা ও বলে না, মানে ফ্লুইডটা ও বলেছে। আচ্ছা, এই যে এখন হচ্ছে এই কোশ্চেনটা দেখলে বোঝা যাবে আমি যে কথাটা বলছিলাম, ইফ নট অলরেডি আনসার্ড বাই এক্সামিনি, হোয়াট টাইপ অফ ফ্লুইড উইল ইউ স্টার্ট অ্যান্ড অ্যাট হোয়াট রেট? তাহলে এই সময় আমি যদি এক্সামিনার থাকি তাহলে আমি কি বলবো, আমি ওই অংশটা জানি ও উত্তর দিয়ে ফেলেছে যে কি ফ্লুইড পাবে। এখন আমি ওকে শুধু জিজ্ঞেস করবো যে ঠিক আছে তুমি যে ফ্লুইডটা দিতে চেয়েছিলে এটা কি রেটে দিবে। তাহলে এখানে একটা ব্যাপার আছে কি যে আমার ট্রেনার, যে ট্রেনার না আমার এক্সামিনার যে থাকবে, এক্সামিনারের মানে একটু এক্সামিনার টু এক্সামিনার একটু ভ্যারিয়েশন হইতে পারে। তাহলে কি রকম ভ্যারিয়েশন হতে পারে, যে উনি আবার দেখা গেল একই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে হোয়াট টাইপ অফ ফ্লুইড ইউ উইল স্টার্ট, তখন স্টুডেন্টের বলতে হবে যে স্যার আই হ্যাভ অলরেডি আনসার দ্য কোশ্চেন, এগেন আই ক্যান আনসার যে এইটা ফ্লুইড এন্ড রেট। তাহলে এখন আমাকে একটু বলো, সাবরিনাই বলো যে কি ফ্লুইড বলেছো, রেট বলো। Crystalloid fluid choice is crystalloid at the rate of 30 ml per kg. 30 ml per kg, okay. ক্রিস্টালয়েড 30 ml per kg, কত সময় দিবে এটা বলেছিলা তুমি বোধহয় একটু আগে? Within 1 hour এর মধ্যে স্টার্ট, within 1 to 3 hours অথবা 500 ml IV bolus। তাহলে দেখো এখানে দুইটা নাম্বার দেয়া আছে, একটা হচ্ছে ফ্লুইডের জন্য এবং আরেকটা হচ্ছে ডোজের জন্য। 4 নাম্বার কোশ্চেনটা কি, এটা দেখো, ইফ অলরেডি নট আনসার্ড, what is your preferred timing and choice of empirical antibiotic? Within 1 hour we have to start broad spectrum antibiotic. Choice of antibiotic is broad spectrum antibiotic, that is ceftazidime or piperacillin or plus tazobactam or carbapenem group আচ্ছা, যে কোনো দুইটা বলতো। আচ্ছা ঠিক আছে, উইদিন 1 আওয়ার tazobactam piperacillin। তাহলে দেখো এখানে দুইটা নাম্বার দেয়া আছে, ও অ্যান্টিবায়োটিকের জন্য 1 নাম্বার পাবে আর হচ্ছে উইদিন 1 আওয়ার 0.5, তাহলে এটা হচ্ছে দেয়া আছে। তাহলে এটা অ্যাবসলিউটলি একটা কিসের উপরে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। তাহলে আমাদের এই কোশ্চেনটা কোনটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা, স্টেশন 2, যেটা ছিল হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। How will you clinically monitor for treatment response? ম্যাডাম আগের স্লাইড একটু দেখতে চাইছিলাম ম্যাডাম। আগেরটা মানে এরও আগেরটা, মানে একদম স্লাইডটাই ওটা তো ম্যাডাম অনেকক্ষণ দেখিয়েছিলেন। এটা জি ম্যাডাম, আগের স্লাইড জি ম্যাডাম। দেখো, জি ম্যাডাম, জি ম্যাডাম। মানে কোশ্চেনে কোনো সমস্যা, মানে তোমাদের কোনো মতামত আছে কিনা যে এই কোশ্চেনটা এটা এরকম বোঝা যাচ্ছে না, এটাতে আরেকটু বেশি ইনফরমেশন দেয়া দরকার ছিল, এরকম কিছু কি বলতে চাও?
না ম্যাডাম, এটা অবভিয়াস কোশ্চেন। আচ্ছা ফাইন, এটা এটা তো নিউট্রোপেনিক ক্লিয়ার, সেপসিস এটা উইথ তো শক। ক্লিয়ার, এটাতে কোশ্চেনে কোনো অ্যাম্বিগুইটি নাই। ম্যাডাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, অবশ্যই বলো। কেমোথেরাপি ইনডিউসড নিউট্রোপেনিক সেপসিস কি বলা যাবে? এখানে তো কেমোথেরাপির কথা উল্লেখ নেই ম্যাডাম। না উল্লেখ এমনি আছে, তো বোন বলা ম্যারো আছে সাপ্রেশন হয়েও তো কেমোথেরাপি। ম্যাডাম হতে না পারে, না না, এটা হয়েছে কি, লিম্ফোমার না ক্ষেত্রে আমি বোন এই ম্যারো যে দেখো, ইনফিল্ট্রেশন হয়েও তো মাইলো সাপ্রেশনের কারণে হতে পারে। ডেফিনেটলি হতে পারে। আমি এই জন্য তুমি দেখো নন হজকিন্স লিম্ফোমা অন কেমোথেরাপি দেয়া আছে, কাজে প্রথমে যে স্টুডেন্টটা ও আনসার জি ম্যাডাম, করলো, রাইট, তোমার কথা আমি তোমারটাও আমি একমত যে ওর কেমোথেরাপি অন কেমোথেরাপি, সে এখন কেমোথেরাপিতে আছে, এটা যদি দেয়া থাকে ওইটুকু দেয়া হয় নাই, মানে ওই আনসারটুকু ও যেমন বললো যে কেমোথেরাপি ইনডিউস, কাজে কেমোথেরাপি ইনডিউসটা যিনি এই কোশ্চেনটাকে মডারেট করেছেন ওনার মনে হয়েছে যে কেমোথেরাপি ইনডিউসড হয়তো বা না দিলেও চলবে, কিন্তু ও যে আনসার করেছে ওর আনসারটা কিন্তু ঠিক আছে, মানে এখানে কিন্তু বলা আছে যে অন কেমোথেরাপি। আচ্ছা আমাদের লাস্ট কোশ্চেনটা কি, এটা বলো, হাউ উইল ইউ ক্লিনিক্যালি মনিটর ফর ট্রিটমেন্ট রেসপন্স? I will monitor through temperature. Temperature should be normal, and the features of a shock should be reversed, like blood pressure and tachycardia. Blood pressure and pulse rate should be stabilized. আচ্ছা তাহলে তুমি ক্লিনিক্যালি মনিটর করবে ট্রিটমেন্ট রেসপন্স, একটা হচ্ছে টেম্পারেচার সাবসাইড করবে এন্ড আনাদার ওয়ান হচ্ছে Blood shocker feature গুলো, মানে blood pressure and pulse rate আচ্ছা এগুলো normal. Urine out. তাহলে দেখো অনেকগুলি কিন্তু আছে, এগুলি সবগুলির জন্য আলাদা আলাদা নাম্বার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এগুলি সবগুলি আমরা সব দেখার জন্য যে মনিটর ফর ট্রিটমেন্ট রেসপন্স, তাহলে তো দুইটা দেখলে হবে না, আমার অনেকগুলি দেখতে হবে না, মিন আর্টেরিয়াল প্রেসার, ইউরিন আউটপুট একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, স্কিন কালার, টেম্পারেচার, mean arterial pressure, এটা মিন important. আর্টেরিয়াল প্রেসার, তারপর পালস অক্সিমিটার মেট্রি দিয়ে তো অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে। তাহলে দেখো এখানে 8টা কম্পোনেন্ট দেয়া আছে, 8টা কম্পোনেন্ট 0.25 করে, কাজে স্টুডেন্ট যদি 3-4টা বলে তাহলে যে কয়টা বলবে টিচার ওই কয়টাতে টিক মার্ক দিবে। তাহলে এই হচ্ছে আমার কিন্তু একটা ম্যাডাম গেল। এখানে এই কোশ্চেনটাতে একটু অ্যাম্বিগুইটি আছে যে হাউ উইল হ্যাঁ। ইউ ক্লিনিক্যালি মনিটর ফর হ্যাঁ ট্রিটমেন্ট রেসপন্স। হ্যাঁ বলো। এখানে আপনারা কয়টা অ্যানসার সেট করছেন সেটা তো মানে আসলে মানে যে এক্সামিনি সে হয়তো ভাববে যে হয়তো একটা অথবা দুইটা অ্যানসার চাচ্ছে। না কেন আবার আমি এটা ভাববো না, আমি তোমাকে বলি, তুমি আগে আমার কথা শুনো, সেটা হচ্ছে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ওয়ার্ডে তুমি একটা সেপসিসের পেশেন্টকে ম্যানেজমেন্ট শুরু করেছো, এখন তুমি এটাকে ট্রিটমেন্ট রেসপন্স কিভাবে মনিটর করবে, তুমি কি একটা অথবা দুইটা বলবে? তুমি আমাকে এই প্রশ্নটার উত্তর দাও, যে তোমাকে যদি কেউ পাঠায়, মনে করো তোমাকে আমি পাঠালাম যে তুমি যাও ম্যাডাম আমাদের তো ভাইটালসটা ইম্পর্টেন্ট, এখানে আমরা ভাইটালস ধরে আগাবো ম্যাডাম। আগাও না, কোনটা কোনটা নাই এখানে বলো। মানে ভাইটালস ম্যাডাম, আমরা ভাইটালসটাই মানে যদি আমরা টার্গেট করে অ্যানসার করি সেখানে হয়তো 4টা আসে। মানে কি কি দিতে চাও বলো, তুমি আমাকে বলো কোনটা কোনটা মানে দিতে হার্ট চাও। রেট, ব্লাড Heart rate প্রেসার, এখানে মিন আছে। আর্টেরিয়াল প্রেসার, হ্যাঁ হ্যাঁ মিন ম্যাডাম আর্টেরিয়াল সেটাই বললাম। প্রেসার আছে। হ্যাঁ আর তারপর হচ্ছে ইউরিন আউটপুট বলছো, তারপরে জি ম্যাডাম। তারপরে তারপর টেম্পারেচারটা তো ম্যাডাম আমাদের ওই সময় সেক্ষেত্রে আমরা তো রেসপিরেটরি রেট, টেম্পারেচার সেই 4টার মধ্যে আসবো আর কি। আর ম্যাডাম এই যে মেন্টাল স্ট্যাটাস, পালস অক্সিমেট্রি, তারপর হচ্ছে ম্যাডাম যে ইউরিন আউটপুটটাও হয়তো বা শকের, যেহেতু পেশেন্ট শকে আছে সেটা আমরা আমাদের মাথায় আসবে, কিন্তু অল্টার মেন্টাল মানে স্টেট। আমি জানতে চাই যে কোনটা বেশি হয়েছে, মানে আমি স্টুডেন্টের কাছে এই ফিডব্যাকটা পেলে আমার সুবিধা হবে কি, পরবর্তী সময়ে যখন মনে করো কোশ্চেন এর সাথে কোনোভাবে ইনভলভ হওয়ার সুযোগ হবে আমার, আমি তো তখন জানবো যে স্টুডেন্টের মানে চিন্তা এরকম, তাহলে স্টুডেন্টের চিন্তার সাথে তো টিচারের চিন্তাটা যখন ম্যাচ হবে তখন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তুমি আমাকে বলো যে এই অংশটাতে তোমার এক্সপেকটেশন কি রকম ছিল? ম্যাডাম মানে আমার ফার্স্ট মানে আমি বলতে চাচ্ছিলাম ম্যাডাম পালস, ব্লাড প্রেসার, মানে মিন আর্টেরিয়াল প্রেসার, তারপর হচ্ছে রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে ইউরিন আউটপুট, কিন্তু সেই ক্ষেত্রে পালস অক্সিমেট্রি এবং মেন্টাল স্ট্যাটাসটা আসলে মানে সেই সময় আমার মানে এই দুইটা তুমি মাথায় আসতো না। আচ্ছা রাইট, মানে তুমি বলতে চাচ্ছ যে এখানে মেন্টাল স্ট্যাটাস আর পালস অক্সিমেট্রি এই দুইটা বেশিরভাগ স্টুডেন্টই রেসপন্স করবে না, এটা বলতে চাচ্ছ? স্কিন কালারটাও ম্যাডাম, স্কিন কালার, আচ্ছা স্কিন কালারটা আসবে না, আমি বুঝছি তোমার কথা, স্কিন কালারটা আমরা আসলে দেখবো না, স্কিন কালারটা কিন্তু মেন্টাল স্ট্যাটাসটা আমরা কি বলেছিলাম পেশেন্ট ড্রাউজি, শুরুতে কি বলা ছিল ফিচার অফ ওয়ান্ডার, ফিচার অফ শক,
আচ্ছা বুঝতে পারছি আমি, এখানে ফিচার অফ শকের ভিতরে আমরা ওইভাবে আসলে ইউজ টু না, যে ফিচার অফ শক দেখতে গেলে আমরা ধরে নিই যে পেশেন্ট ওয়েল অ্যালার্ট আছে, কিন্তু আসলে তো জিসিএস টা দেখা উচিত। হ্যাঁ, একটা শকের পেশেন্টের ওয়েল অ্যালার্ট যদি না থাকে, মেন্টাল স্ট্যাটাস আমি বুঝছি, তাহলে এটা এই কোশ্চেনটা আনসার করার সময় বেশিরভাগ স্টুডেন্ট তাহলে হচ্ছে 0.25 ইনটু 6 মানে হচ্ছে কত 1.5 পেতো, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার এখানে আরেকটা ব্যাপার যে স্কিন কালারটা না দেখে আমরা যদি বলি কুল পেরিফেরি, হ্যাঁ এটা বলতে পারো, হ্যাঁ এটা বলতে পারো টেম্পারেচার অফ পেরিফেরি, এটা বললেই তো হয়ে যায়। হ্যাঁ কুল পেরিফেরি তো ম্যাডাম থাকবে না, মানে তোমার বলতে হবে যে টেম্পারেচার অফ পেরিফেরি, মনে করো পেরিফেরি দেখলে আগে একদম ওয়ার্ম ছিল এখন নরমাল টেম্পারেচার আসছে, সেটা তুমি বলতে পারো, কিন্তু স্কিন কালার ইজ দ্য বেস্ট প্যারামিটার। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এখানে এই দুইটা অংশ স্টুডেন্ট আনসার করবে না, তাহলে মেন্টাল স্ট্যাটাস এন্ড পালস অক্সিমেট্রি। ঠিক আছে, আমরা একটু আগায় দেখি যে অন্যদের সময় কি হয়। হাউ উইল ইউ ডু ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি ম্যাডাম এখানে 30 ml পার কেজি, এটা কি প্রথমে না দিয়ে আমাকে ম্যাডাম 10 ml করে পার কেজি করে দিয়ে রেসপন্স দেখে তারপর যদি না ইমপ্রুভ করে সেক্ষেত্রে কি ম্যাডাম 30 ml পার কেজি করে দিব, এইভাবে কি বলা যাবে ম্যাডাম? শুরুতে কি 10 ml করে দিতে বলা আছে, বইতে 30 ml করে দিতে বলা আছে। ম্যাডাম এটা সেপসিস বান্ডেলের মানে সেপসিস আছে তো সেপসিস বান্ডেলে যে 30 ml ওটাকে বলা হচ্ছে, এটা সেপসিস বান্ডেলে কিন্তু 30 ml করে দেয়া আছে, কারণ তুমি এটা যেটা দিয়েছেন এটা একদম পিওরলি সেপসিস বান্ডেলের একটা কেস। আর ম্যাডাম ওই যে ক্লিনিক্যালি মনিটর ব্যাপারে উনি যেটা বলেন, আমি যদিও তখন মানে হঠাৎ করে বলি নাই পুরোটা অ্যানসার, কিন্তু পরে মনে হলো ম্যাডাম যে মিন আর্টেরিয়াল প্রেসার কিন্তু সেপসিস বান্ডেলের মধ্যে যখন সেপসিস ম্যানেজ করে তখন কিন্তু 65 রাখাটা খুব ইম্পর্টেন্ট। মিন আর্টেরিয়াল প্রেসার টার্গেট 65, এটা বলাই আছে আর কি গাইডলাইনে, এজন্য এটা খুব ইম্পর্টেন্ট, মানে শুধু প্রেসার না বলে। আর ফিচারস অফ ডিহাইড্রেশন রিভার্স করা, যেটা আমি মানে হেডিং বড হেডিং এ বলছি, ওটাকে যদি ভেঙে বলি তাহলে কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো সবই কভার করে, যেমন ইউরিন আউটপুট, হার্ট রেট, স্কিন কোল্ড পেরিফেরি, টেম্পারেচার। আচ্ছা, আর শকের মানে পালস অক্সিমিটার, রেসপিরেটরি রেট। শকে হচ্ছে হাইপোক্সিয়া হয়, এটা কারেক্ট করা খুব ইম্পর্টেন্ট, এজন্য শকের যে কোনো সিনারিওতে রেসপিরেটরি রেট আর পালস অক্সিমিটার এই দুটো মনে হয় আমরা একসাথে রাখতে পারি। হ্যাঁ, রাখলে হচ্ছে কারেক্ট করতেই হয়, শকে তো মাস্ট অক্সিজেশন হাইপোক্সিয়া হয়, টিস্যু হাইপোক্সিয়া হয়, আমাদের ওটাকে করতে হবে। এজন্য মনে হয় সবগুলাই ম্যাডাম রেশনাল, আমার কাছে ইরেশনাল মনে হচ্ছে না। নরমালি যেটা করা হয় যে যখন মডারেশন করা হয়, একটা কোশ্চেনে মডারেশন যখন করা হয়, এটা কিন্তু কে কি জানে এটার উপর চিন্তা করে কিন্তু করা হয়, এটা অ্যাবসলিউটলি একদম বই দেখে, বইয়ে যতটুকু দেয়া থাকে সাধারণত ততটুকুই দেয়া হয়, কাজে ওই রকম ওইটাও মাথায় রাখতে হবে যে বইয়ে যে ইম্পর্টেন্ট জায়গাগুলিতে যা যা লেখা থাকে একটু মাথায় রাখতে হবে, যে সবগুলোই মনে রাখার চেষ্টা করা। আর একটা দুটো যদি ছুটে যায় তো যাবেই, সবকিছু তো মানে ফুল মার্কস তো পাওয়ার কোনো সুযোগ নেই, যে একটা দুটো ছোট কম্পোনেন্ট ছুটে গেলে টেনশনের কিছু নাই, এটা অটোমেটিক পাস হয়ে যাবে। আচ্ছা, এখন লাস্ট কোশ্চেনটা, হোয়াট উইল ইউ ডু ইফ ফিভার ডাজ নট সাবসাইড ইন 48 আওয়ার্স? Addition of antiviral and antifungal mainly, antifungal and antiviral. কয়টা থাকবে, একটা থাকবে না দুইটা থাকবে? মানে প্রথমে হচ্ছে একটা বললে অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিভাইরাল অনেক সময় বলেন একটা না, তো এটা হচ্ছে উত্তর কি? উত্তর হচ্ছে যে সাবসেট করলো না 48 আওয়ার্স এর ভিতর, আমি কি অ্যাড করব? আমি কি অ্যান্টিফাঙ্গাল এন্ড অ্যান্টিভাইরাল? হ্যাঁ, এটা দুইটা রেসপন্স আসা উচিত, অ্যান্টিফাঙ্গাল এন্ড অ্যান্টিভাইরাল। অ্যাড অ্যান্টিফাঙ্গাল এন্ড অ্যান্টিভাইরাল। তাহলে এই হচ্ছে আমাদের স্টেশন 2, একটা হচ্ছে যেটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এখন আমরা যদি দেখি এখানে একটা ইথিক্যাল ইস্যু আছে, ইথিক্যাল ইস্যুটা একটু আলোচনা করতে চাচ্ছি আমি। আচ্ছা, এইটার সিনারিওটা অনেক বড়, পরীক্ষার সময় সাধারণত চেষ্টা করা হয় এত বড় সিনারিও না দেওয়ার জন্য। স্টুডেন্টের যেহেতু 5 মিনিট সময় স্টেশনটা, স্টুডেন্টের একটু মাথায় রাখতে হবে, আমি একটু অ্যাসিওর করতে চাই যদি কোনোটা দেখা যায় যে সিনারিওটা অনেক বড়, তাহলে মাথায় রাখতে হবে যে এটার আনসার গুলা ছোট হবে, মানে কোশ্চেন কম আছে, কারণ যারা কোশ্চেন মডারেট করে ওনাদের মাথায় সবসময় থাকে যে 5 মিনিটে স্টুডেন্ট এটা কভার করতে হবে। তাহলে এটা কি আছে যে 70-year-old man with diabetes, hypertension and COPD with chronic type 2 respiratory failure on domiciliary oxygen therapy was admitted to the hospital with pneumonia. He has progressive dementia and difficulty in carrying out his usual activities. His neurological evaluation revealed no reversible cause. He needs mechanical ventilation
due to a deterioration of his condition. His son states that during his previous hospitalization, he requested do not resuscitate, এটা আমরা DNR হিসাবে দিই, and told him while he was well not to put on life support machine. So he denied ventilatory support, মানে ছেলে ventilator support deny করছে. His brother and wife were unable to confirm the fact and requested active treatment. An emergency meeting was arranged to discuss the matter among the unit doctor. After case presentation, you seek opinion from others. One of your colleague argued that according to the principle of medical ethics, the patient should not be put on ventilation. What are the two principles of ethics that support his treatment? ডক্টর রইস জামান, আপনি রেইজ হ্যান্ড করেছেন, আপনি অ্যানসার দেন। ডক্টর রইস জামান। আমরা কি মানে প্রবলেমটা বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন রেসপন্স করতে চাই প্রথম প্রশ্নটা, যে একজন কলিগ বলছেন যে না, এটা পেশেন্ট শুড নট বি পুট অন ভেন্টিলেশন। তাহলে প্রশ্ন হচ্ছে যে হোয়াট আর দ্য টু প্রিন্সিপালস অফ এথিক্স দ্যাট সাপোর্ট হিজ স্টেটমেন্ট? ডক্টর রইস। ম্যাডাম এখানে রেসপেক্ট ফর অটোনমি, একটা হচ্ছে টু, আমরা তো দুইটা বলেছি। What are the two principles of ethics? একটা হচ্ছে respect of autonomy, মানে autonomy আর কি। non maleficence আসবে ম্যাডাম। non maleficence, আচ্ছা, একটা হচ্ছে respect of autonomy, আর একটা হচ্ছে non maleficence। non maleficence মানে কি? do not do harm, মানে এখানে do not do harm, do not do harm, additional directives আসবে, advance directive। আচ্ছা, অ্যাডভান্স ডাইরেক্টিভ, ঠিক আছে, আমরা এটা দেখি কি আছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস অটোনমি, আচ্ছা, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস অটোনমি, আর দ্বিতীয়টা হচ্ছে নন ম্যালিফিসেন্স। তাহলে এটা হ্যাঁ বলো। ওর বোধহয় নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, অন্য কেউ কিছু বলতে চাও? আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন, ডক্টর আমিরুল না এরকম একজন নাম। না ম্যাডাম আপনি বলেন। না, এটা তো দুইটা আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস অটোনমি, এটা ডেফিনেটলি, কারণ উনি যাওয়ার সময় উনি যখন মানে ওনার জ্ঞান যখন ভালো ছিল উনি তখন বলে গেছে ছেলেকে যে ডু নট রিসাসিটেট, এবং আমি কখনো মেশিনে যেতে চাই না। কাজে একজন কলিগ মনে করছেন যে না, পেশেন্টের অটোনমি কি ছিল যে আমি চাই না, তাহলে পেশেন্টের অটোনমি একটা। আর দ্বিতীয়টা কি? নন ম্যালিফিসেন্স। নন ম্যালিফিসেন্স কেন? কারণ উনি মনে করেছে যে পেশেন্টকে ভেন্টিলেটরে দিলে হয়তো বা আউটকাম ভালো হবে না, কাজে এটার ভেন্টিলেটরে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে একজন কলিগের মতামত, এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা মেডিকেল বোর্ডে একজন কলিগ বলেছে যে না, না দেওয়ার জন্য। তার কারণ কি? দুইটা কারণ আমরা বলতে চাচ্ছি। হাউ নন ম্যালিফিসেন্স অ্যাপ্লাইজ হিয়ার, এটা হচ্ছে প্রশ্ন। আমি পার্টলি একটু বলে ফেলছি, আমার মনে ছিল না যে পরের প্রশ্নটা এটা। হাউ নন ম্যালিফিসেন্স অ্যাপ্লাইজ হিয়ার? ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, এটা না ক্লিয়ার হলো না। তাহলে আমি মানে যা হোক আমি একটু মানে ম্যাডাম বেনিফিট ভার্সাস রিস্ক, বেনিফিট ভার্সাস রিস্ক। আচ্ছা, গুড। কারণ পেশেন্টের এখানে রিস্ক কি হতে পারে? এজেন্ট পেশেন্ট ম্যাডাম, অলরেডি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, তার লং টার্ম ম্যাডাম ডোমিসাইলারি অক্সিজেন পায় ম্যাডাম, জি ম্যাডাম। আর এই ক্ষেত্রে ম্যাডাম এটা তার আবার সিওপিডি একটা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যেহেতু ম্যাডাম এখানে মানে ওয়ান ওয়ে জার্নি হতে পারে পেশেন্টের জন্য, এটা চিন্তা করে ম্যাডাম। আচ্ছা, এই জন্য বলা হয়েছে যে নন ম্যালিফিসেন্স। ওকে, ইট মে প্রলং পেশেন্ট সাফারিং। তাহলে এক কথায় আমরা এটা বলে দিতে পারি কি, যে কি বলতে চাচ্ছিলাম আমরা, যে আমরা যখন এই কোশ্চেনটা আমাকে করলো টিচার, আমি মানে ঠিক বুঝতে পারলাম না যে টিচারকে আসলে কি রেসপন্স দেওয়া উচিত। তাহলে আমি যদি বলি, যেমন একজন বললো যে হচ্ছে বেনিফিট ভার্সাস
ডিসঅ্যাডভান্টেজ, রিস্ক ভার্সাস বেনিফিট। তাহলে রিস্ক ভার্সাস বেনিফিট একটা, তাহলে আমার রিস্কটাও বলতে হবে, বেনিফিটটাও বলতে হবে। তাহলে এক কথা শেষ, যে আমাকে যদি বলে তাহলে তুমি কি ভেন্টিলেটর দিতে চাও, আমি দিতে চাই না কেন, তাহলে পেশেন্টের সাফারিংস বাড়বে। এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, যে পেশেন্টের সাফারিংস বাড়বে, দেখা যায় পেশেন্টকে ভেন্টিলেটর থেকে উঠানো যাচ্ছে না, ভেন্টিলেটর রিলেটেড অনেক কিছু কমপ্লিকেশন হবে। এটা আমি এইটুকু যদি বুঝায়ও বলি, আমার এক্সামিনার যদি বুঝে যে আমি কি বুঝাতে চাচ্ছি, হয়তোবা উনি আমাকে টোটালি 1 না দিলেও 0.75 দেওয়ার স্কোপ আছে। আমি এটা পরে দেখাবো যে আমরা মার্কিং স্কিমটা কিভাবে করি, তাহলে এই স্কোপটা আছে। তাহলে এখানে কি এক কথায় এই কোশ্চেনটাতে সুন্দর করে যারা মডারেট করেছে ওনারা সুন্দর করে লিখেছে, এক কথায় ইট মে প্রলং পেশেন্ট সাফারিং। কিন্তু ম্যাডাম এখানে কিন্তু অ্যাম্বিগুইটি রয়ে গেছে ম্যাডাম, হাউ নন ম্যালিফিসিয়েন্স অ্যাপ্লাইজ হিয়ার, ইট মে প্রলং, মানে এখানে কিন্তু বলা নাই যে পেশেন্ট ইজ টার্মিনালি ইল, পেশেন্টের কিছু কোমরবিডিটির কথা বলা আছে, পেশেন্ট ইজ ডিমেন্টিক এটা বলা আছে, কিন্তু মানে এটা যে তার সাফারিংসটাকে প্রলং করবে সেটা কিন্তু ম্যাডাম কোনো ইন্ডিকেশন নাই। যদি এমন হচ্ছে যে পেশেন্ট ইজ টার্মিনালি ইল অথবা এট দ্য এন্ড অফ হার লাইফ, না 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 আমি তোমাকে বলি না, আমি তোমাকে বলি, আমি ওকে বলি, হ্যাঁ না ওর কথাটা আমি বুঝতে পারছি। ও যেটা বলতে চাচ্ছে, ও হয়তোবা বলতে চাচ্ছে যে এটা নন ম্যালাফিসেন্স না, এটা বেনিফিসিয়েন্সও হইতে পারে, রাইট? কাজে এটা বেনিফিসিয়েন্স হবে কিনা এই উত্তরটা কিন্তু আমি এখন চাই না। এখন আমি চাই যে ওই ডাক্তার সাহেব বলেছে, ওনার যুক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অটোনমি, রেসপেক্ট ফর অটোনমি, এবং দ্বিতীয়টা হচ্ছে নন ম্যালাফিসিয়েন্স। তাহলে নন ম্যালাফিসিয়েন্সটা কেন হবে, এটা কিন্তু একটাই কারণ, আমি যদি ওনাকে ভেন্টিলেটরে দিই ওনার সাফারিংস বাড়তে পারে। এমনও হইতে পারে এর পরের প্রশ্নটাও কিন্তু আসবে, আরেকজন কলিগ বললো যে না আমি ওনাকে ভেন্টিলেটরে দিতে চাই, কেন? কারণ উনি বলবে এটা বেনিফিসিয়েন্স। কি বেনিফিসিয়েন্স সেটারও কিন্তু একটা কারণ আছে, এমনও হইতে পারে এটা একটা রিভার্সিবল নিউমোনিয়া, পেশেন্ট ভালো হয়ে যাবে। তাহলে এখনকার প্রশ্নটা কিন্তু পিওরলি যে উনি যে নন ম্যালাফিসেন্স বলছে, তাহলে উনার বলার পিছনে যুক্তিটা কি? আমি বলতে পারি যে উনার কি যুক্তিতে উনি বলছে এটা আমি কিভাবে জানবো, কিন্তু আমি তো এটা জানি যে এখানে যদি নন ম্যালাফিসেন্স বলে তার কারণ কি, তার কারণ কিন্তু একটাই, ইট প্রলংস হিজ সাফারিং। এছাড়া তুমি কি মনে করো? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, আরেকটা বিষয় আছে যে ফার্স্ট পিস অফ ইনফরমেশন, যেখানে আমি ওখানে বসে আছি তখন আমার তো ম্যাডাম যে ভেন্টিলেশন রিলেটেড একটা নন ম্যালিফিসিয়েন্স মাথায় আসবে। এখন সেই ক্ষেত্রে প্রলং সাফারিংসটা মাথায় না এসে আসতে পারে যে ভেন্টিলেশন, যেহেতু ভেন্টিলেটর আছে, মানে নন ম্যালিফিসিয়েন্স হিসেবে চিন্তা করতে যদি চাই তাহলে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, এই কথাটাই তো না 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 ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হলে তো এটা তো নন ম্যালাফিসেন্স হচ্ছে না। মানে নন ম্যালাফিসেন্স তুমি বলছো ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়াতে আলটিমেটলি কি হবে? ইট প্রলং সাফারিং। যে পেশেন্টের যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অথবা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ছিল সেটা ভালো হয়ে গেল, কিন্তু পেশেন্টের দেখা গেল ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হয়ে পেশেন্ট মারা গেল। আলটিমেটলি কথা কি? সেটাই ম্যাডাম, আমি যদি এখানে যদি নাম্বার পাই তো আমার কোনো সেন নাই, যে আমি যদি এখানে এই কথাটা বলে নাম্বার পেয়ে যাই তাহলে তো মানে আমার যে এক্সামিনার তার সাথে আমার থট মিলে গেছে ম্যাডাম। না সেই ক্ষেত্রে আমার কোনো না না আমি তোমাকে একটু বলি, এটা হচ্ছে নন ম্যালাফিসেন্স। এখন নন ম্যালাফিসেন্স শব্দটা কি হচ্ছে, এটার অর্থটা কি, আক্ষরিক অর্থটা কি? ডু নো হার্ম। ডু নো হার্ম। তাহলে এই যে ভেন্টিলেটরে দিয়ে নো হার্ম মানে কি? ভেন্টিলেটরে কি 100% এর ভ্যাপ হয়? 100% এর তো হয় না। জি ম্যাডাম, আই গট ইউর পয়েন্ট। না তাহলে তো তুমি এই কথাটা বলবে না যে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। তাহলে কি আমরা এই বয়সে ধরে নিই যে রোগীটাকে ভেন্টিলেটরে দিলে সম্ভবত রোগীটা ফেরত আসবে না? তুমি কোভিড সিচুয়েশনে চিন্তা করো, কোভিড একটা রোগীর কোভিড হয়েছে, তাকে তার বাচ্চা বলল যে বাবা বলে গেছে যে আমাকে ভেন্টিলেটরে দিও না, বাচ্চা বলতেছে যে আপনি বাবাকে ভেন্টিলেটরে দিব না, একটা ছেলে বলতেছে, আর একটা ছেলে বলতেছে যে না আমি দিয়ে চেষ্টা করে দেখতে চাই। এটা দুইটার পক্ষে যুক্তি আছে না? তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি বলবে? আমাদের এক্সপেরিয়েন্স কি, এখন পর্যন্ত যত কোভিড কে ভেন্টিলেটরে দিয়ে দেয়া হয়েছে অল্প কয়েকটা কেস ছাড়া আসলে কেউ বাঁচেন। তাহলে এখানে তুমি কি বলবে? এখানে নন ম্যালাফিসেন্স কেন? কারণ তুমি বলবে প্রলং সাফারিং। কিন্তু আবার যে আরেকজন যে দেখে আসছে যে হ্যাঁ সে যেখানে কাজ করে ওখানে সে দেখে আসছে যে ভেন্টিলেটরে রুগী তার অনেকগুলি রুগী বেঁচে গেছে, তাহলে সে বলতে পারে না যে এটা বেনিফিশিয়াল? কাজে সেইভাবে আমরা যদি ডিজিজটা তুমি যদি বলো যে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, এটা কিন্তু কোনো কিছু আসলে মিন করে না। তুমি আলটিমেটলি কারণ কি? আলটিমেট কারণ তুমি জানো
পেশেন্টের সাফারিংসটা একটা প্রলং করবে। আমি কি তোমাকে বুঝাতে পারছি? জি ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনটাতে যাই। Another colleague argued to go on to the ventilator. What principle he is referring to? ম্যাডাম বেনিফিশিয়েন্স। বেনিফিশিয়েন্স, ডেফিনেটলি এটা বেনিফিশিয়েন্স, কারণ একজন নন ম্যালাফিশিয়েন্স চিন্তা করছে, একজন বেনিফিশিয়েন্স চিন্তা করছে। এই যে দেখো বেনিফিশিয়েন্স। এখন এর পরের প্রশ্নটা কি? How this principle applied here? এটা বলো। জি ম্যাডাম, এটা যেহেতু একটা নিউমোনিয়া ম্যাডাম, এটা একটা রিভার্সিবল কন্ডিশন ম্যাডাম। যদি পেশেন্ট রিভার্সিবল কন্ডিশনটা কিউর হয়ে যায় তাহলে ম্যাডাম পেশেন্ট ফেরত আসতে পারে। এই চান্সে আমরা ম্যাডাম এটা দিতে পারি। রাইট। তাহলে দেখো এখানে দুইটার আর্গুমেন্টই আসবে। তাহলে এটা আমরা একটু শুরুতে যদি সিনারিওটা মনে করো, দেখো পেশেন্টটা কিন্তু নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া কি? নিউমোনিয়া একটা রিভার্সিবল ডিজিজ। আমি ওকে ওই সময় সাপোর্টটা যদি দিতে পারি, পেশেন্ট মে সার্ভাইভ। তাহলে দেখো এখানে কি বলা আছে, নিউমোনিয়া ইজ এ রিভার্সিবল ইনফেকশন এন্ড পেশেন্টস রিয়াল প্রেফারেন্স ইজ আনসার্টেন। তো ডেফিনেটলি তাহলে এটা নিউমোনিয়া আছে। তুমি যদি পরেরটুকু নাও বলো, এটা দুইটা how this principle is applied here। একটা তো হচ্ছে নিউমোনিয়া রিভার্সিবল ইনফেকশন, এবং আরেকটা কি বলা আছে, পেশেন্টস রিয়াল প্রেফারেন্স ইজ আনসার্টেন। কেন রিয়াল প্রেফারেন্স আনসার্টেন? কারণ হচ্ছে তার অন্য ছেলে এবং তার ওয়াইফ কিন্তু বলছে যে আমরা এটা সম্পর্কে জানি না। একজন বলেছে, দুইজন বলছে যে না আমরা জানি না। তাহলে কি হয়, তোমার এখানে একটা বেনিফিট অফ ডাউট আছে। যেখানে বেনিফিট অফ ডাউট আছে তখন তুমি অটোনমিটাকে তুমি নাল এন্ড ভয়েড করে দিতে পারো। কারণ তিনজন, দুইজন বলছে আমরা কিছু জানি না, একজন বলছে আমরা জানি। এখন পেশেন্ট যদি লিখে দিয়ে যেত, একটা ডকুমেন্ট থাকতো যে পেশেন্ট লিখে দিয়ে গেছে ডু নট রিসাসিটেট, তখন ওটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াতো। তাহলে ইথিক্যাল একটা ইস্যু গেল। আমরা বোধহয় পরে আরেকটা ইথিক্যাল ইস্যু দেখবো। এটা লাস্ট কোশ্চেন সম্ভবত। এটা হাউ উইল ইউ রিজলভ দিস ইথিক্যাল ডায়লেমা? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবগুলো ইথিক্যালের কোশ্চেনের শেষে এরকম একটা অংশ সাধারণত থাকে যে একজন বলছে দাও, একজন বলছে দিও না। এখন তোমার করণীয় কি? তুমি থার্ড পার্টি, এখন তুমি বলো তোমার করণীয় কি? তুমি 3 নাম্বার ডাক্তার, কনসালটেশন করব। কার সাথে বলো? কার সাথে? পেশেন্ট পার্টি এবং আদার্স আমার অন্যান্য যে কলিগ আছে তাদের সবার সাথে। সবার সাথে তো করলাম, সবাই মিলে সহ ছিল। একজন বললো দাও, একজন বললো দিও না। এখন তুমি, এখন হচ্ছে তো তোমার হচ্ছে মেইন কনসালটেন্ট তুমি। এখন তোমার এই ইথিক্যাল ডায়লেমাটা রিজলভ করতে হবে। কি করবে? স্টেট ল। স্টেট ল, স্টেট ল কাউন্সিলিং। আচ্ছা, স্টেট লতে গেলে এছাড়া আর কি? Other counseling of the first degree relatives. Right. ম্যাডাম অ্যাজ এ, আচ্ছা বলো বলো বলো, আগে শুনি। হ্যাঁ বলো। ম্যাডাম আমি যেহেতু ট্রিটিং ফিজিশিয়ান হিসেবে যদি আমি চিন্তা করি ম্যাডাম, তাহলে পেশেন্টের বেনিফিটের জন্য আমার যদি মনে হয় যে এই পেশেন্টটা অবশ্যই বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি আমার পেশেন্টের বেনিফিটের জন্য ম্যাডাম আমি এটাকে ভেন্টিলেটরে দিতে পারি না। কিন্তু তোমার যে একটা ডায়লেমা তৈরি হলো, তোমার একজন কলিগ বললো দাও আর একজন বললো দিও না, তাতে তুমি তাহলে মেডিকেল বোর্ড কেন করলা? তুমি যদি তাদের কথা না শুনো। স্যার ইম্পর্টেন্ট ম্যাডাম, আমি তখন তো পেশেন্টের বেনিফিটটাকে চিন্তা করে ম্যাডাম তখন আমি তুমি দ্বিতীয় কলিগ যে কথাটা বলছো তুমি ওনারটা শুনবে, এটা জি বলতে ম্যাডাম। এক্ষেত্রে জি ম্যাডাম, না এটা বলতে হবে না। এই ডিসিশনটা করতে হবে। ওই তিনজন রিলেটিভকে আবার ডেকে বোঝাবো ম্যাডাম, ওই তিনজন রিলেটিভকে আবার ডেকে তাদের সঙ্গে কথা বলবো এটার বেনিফিশিয়েন্স কি হতে পারে বা এটার ক্ষতি দিকটা কি হতে পারে বা বেনিফিট কি হতে পারে, এটা আবার ডিসকাশন করব। তারপর তিনজন মিলে ওরা যে সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী আমি কাজ করব। ভেরি গুড, এটাই আসলে করতে হবে। আমার নিজের মতামত দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, কারণ আমার দুইজন ডাক্তার, একজন বলেছে দাও, একজন বলছে দাও না। পার্টি যেমন নামে একটা মানুষ আছে, তাদের কথা কি আমাদের ডাক্তাররা ভুলে গেলে হবে? এটা ভুললে হবে না তো। তার ওয়াইফ আছে, তার 2টা ছেলে আছে, তাহলে তাদের সাথে কথা বলতে হবে। বলে আমি 2টা মতামতই পেয়েছি, আমার একজন বলছে এটা সুবিধা, একজন বলছে এটা অসুবিধা। আমি ওনাদের সাথে এটা আলাপ করবো। পেশেন্টের অটোনমি আমার মাথায় থাকবে। এখন ডিসিশন কে দিবে? ডিসিশন হচ্ছে ওরা দিবে। মনে করো এরকম একটা কোশ্চেন থাকতে পারে যে এরকম করার পরে পেশেন্ট যে ডিসিশনটা দিল পার্টি, সেই ডিসিশনটা মানে পেশেন্টের বেনিফিশিয়েন্স হবে না,
এটা ডিসিশনটা ভুল ডিসিশন হয়েছে, তাহলে তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে আবার নতুন করে তাকে কাউন্সিলিং করা। তাহলে আসো আমরা দেখি কি আছে। বাই হোল্ডিং এ থরো ডিসকাশন উইথ দ্য কলিগস এন্ড পেশেন্টস ফ্যামিলি, এটার জন্য একটা নাম্বার দিব আমরা। ডিসকাস ডিফারেন্ট কোর্স অফ অ্যাকশন সাজেস্টেড এন্ড এক্সপ্লেন দ্য রিজন ফর এন্ড এগেইনস্ট ইচ কোর্স অফ অ্যাকশন টু দ্য পেশেন্টস ফ্যামিলি। যেটা ও সুন্দর করে বললো আমরা কি কি করবো, ও কিন্তু সবগুলি কথা বলেছে। And if one of them is patient's legal surrogate wife, help him her to make a final choice. তাহলে লিগাল সারোগেট যদি কেউ থাকে তাহলে সে তার পেশেন্টের ওয়াইফ যদি থাকে অথবা ছেলেরা যে থাকে তাদের সাথে কথা বলে তাকে ডিসিশন নিতে আমার হেল্প করতে হবে। তখন তাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি যে আপনি যে ভেন্টিলেটরে দেওয়ার এই সুবিধা, ভেন্টিলেটরে দেওয়ার এই অসুবিধা, ডিসিশনটা আপনার দিতে হবে। এই ডিসিশনটা আমি বিইং এ ডক্টর আমি কখনো নিতে পারবো না যেখানে পেশেন্টের লিগাল গার্জিয়ান আছে। এমন যদি হয় যে পেশেন্টকে রাস্তা থেকে কেউ উঠায় দিয়ে গেছে, তার কেউ নাই, তার ডিসিশন না আমি নিতে পারবো। ঠিক আছে, এটা ক্লিয়ার। ইথিক্যালি কিন্তু সবসময় মাথায় রাখতে হবে পেশেন্টের যতক্ষণ পর্যন্ত লিগাল গার্জিয়ান আছে অথবা পেশেন্ট নিজে ওয়েল অ্যালার্ট, পেশেন্টের কনসেন্ট দেওয়ার বয়স আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পেশেন্টের কনসেন্ট ছাড়া আমরা কিছু করব না। এটা মাথায় রাখতে হবে। পার্টির মধ্যে যদি দ্বিমত পোষণ হয় তাহলে আমরা কি করতে পারি? পেশেন্টের পার্টির ভিতর যদি দ্বিমত পোষণ হয় তাহলে কি করব? আচ্ছা, পেশেন্টের পার্টির ভিতর যদি দ্বিমত হয় তাহলে ডিসিশন নিতে হবে যে পেশেন্টের পার্টি কে। এখন হচ্ছে দুইটা বাচ্চা ওয়াইফ, এটা একটা হইতে পারে। এখন পেশেন্টের একজন হচ্ছে পেশেন্টের খালু আর আরেকজন হচ্ছে পেশেন্টের ছেলে, তাতে খালুর কথা শোনার কোনো কারণই নাই। লিগ্যাল গার্জিয়ানকে, তাহলে লিগ্যাল গার্জিয়ানের যদি দুইজন লিগ্যাল গার্জিয়ান, মনে করো দুইটা ছেলে যদি দুই রকম মত দেয় তাহলে এটা কি করতে হবে? ওদেরকে বলতে হবে আপনারা নিজেরা আগে একটা সিদ্ধান্তে আসেন। না না, ওটা তো সেটা হলো, তাহলে ওদের একটা সিদ্ধান্তে আসতে হবে। যদি দেখা যায় যে দুই ছেলের দুই রকম মত, আমরা ওয়াইফের মতামত নিতে পারি। ঠিক আছে, ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। ম্যাডাম একটা পেশেন্ট যদি ইমার্জেন্সিতে আসে যার হলো রোড ট্রাফিকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার লিম্বটা আমাদের অ্যাম্পুটেশন করতে হবে, না হলে পেশেন্টকে সার্ভাইভ করানো যাচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্ট পার্টি যদি বলে যে আমরা অ্যাম্পুটেশন করাবো না, পেশেন্ট কনশাস না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, পেশেন্টের পার্টি যদি বলে অ্যাম্পুটেশন করাবো না, এটা ডাক্তারের কোনো সাধ্য নাই অ্যাম্পুটেশন করার। অ্যাম্পুটেশন তুমি করতে পারবা না। অ্যাম্পুটেশন কখন তুমি করতে পারবা? তুমি যদি মনে করো অ্যাম্পুটেশন না করলে রোগী এখন মারা যাবে, তাহলে পার্টিকে বুঝাতে হবে এবং বুঝায় লিখিত রাখতে হবে যে আমি এত কিছু বোঝানোর পরে ওরা অ্যাম্পুটেশন করতে রাজি হয় না। কিন্তু রোগী কনসেন্ট দেয় না, আমি নিয়ে যে অ্যাম্পুটেশন করে ফেললাম, এটা সভ্য দেশে কখনো সম্ভব না। এটা নিতে হবে। এবার কেউ এক্সিপ্রেস পরীক্ষা দিয়ে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম এই নিউমোনিয়ার কোশ্চেনটাতে ম্যাডাম যদি পার্টির ফাইনাল ডিসিশন এরকম হয় যে ডাক্তার সাহেব আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন, সেই ক্ষেত্রে ম্যাডাম বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা কি করবো? আচ্ছা, ডাক্তার সাহেব ভালো বুঝেন, আপনি যা বুঝেন আপনি সেটা করেন। সেটা হলে যে ডাক্তার সাহেব থাকবে উনি যদি মনে করে ওনার ডিসিশন গোজ ইন ফেভার অফ বেনিফিশিয়ারিজ, উনি ভেন্টিলেটর দিবে। উনি যদি মনে করে ওনার ডিসিশন গোজ ইন ফেভার অফ নন বেনিফিশিয়ারিজ, উনি ভেন্টিলেটর দিবেন। এটা তখন ডিসাইডিং ডক্টর যে উনি সবকিছু দেখে ডিসিশন নিবে কি করবে। তখন উনি বলবে যে না আমি মনে করি এটাকে বোধহয় ভেন্টিলেটরে না দেয়াই ভালো। আচ্ছা, মানে ট্রিটিং ফিজিশিয়ান যেটা মনে করবেন তখন উনি ফাইনাল ডিসিশন উনি সেটা দিবেন। যদি ওরা সিদ্ধান্ত বলে দেয় যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, আপনি সিদ্ধান্ত নিয়ে দেন, তখন উনি ডিসিশন দিবেন। এর আগে পর্যন্ত ওনার ডিসিশন দেওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত পেশেন্টের লিগ্যাল গার্জিয়ান আছে। ইথিক্যাল ইস্যুতে সবসময় একটা মাথায় রাখবে যে আমরা যে ইথিক্যাল প্র্যাকটিস করতাম, মনে করো এখন থেকে আরো অনেক আগে, আমরা তো আসলে খুব ইথিক্যাল ছিলাম না। আমরা অনেক কিছু পেশেন্টকে আমরা মানুষই মনে করি না। আমরা পেশেন্টের প্লুরাল ফ্লুইড ড্র করবো, পারমিশন নিতে চাই না, রোগীকে সারাক্ষণ ধমক দিতে থাকে। আমাদের তো বিহেভিয়ার আসলে খুবই খারাপ। এই অবস্থা থেকে উন্নতি হতে হতে আমরা এখন একটা পর্যায়ে আসছি
এবং ইথিক্যাল স্টেশনটা যখন তোমরা আনসার করবে সবসময় মাথায় রাখবে এই স্টেশনটাতে একদম এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট ইথিক্যাল ইস্যুটা টাচ করতে হবে। যেমন আমি জানি একটু আগে একজন বলেছিল যে ম্যাডাম তাহলে আমি হচ্ছে ভেন্টিলেটরে দিয়ে দিব, এটা কিন্তু আসলে করার কোনো সুযোগ নেই। যেখানে পেশেন্টের 3 জন লিগ্যাল গার্জিয়ান আছে, তার 2টা ছেলে এবং তার ওয়াইফ, যে এটা আমাদের নিজস্ব মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র অবস্থান ছাড়া যে রুগী রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, রুগীর সাথে কোনো লোক নাই, আমরা কোনো লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারি না, কিছু করতে পারি না, সেই ক্ষেত্রে হসপিটালের যে ইথিক্যাল কমিটি থাকে, হসপিটালের ইথিক্যাল কমিটি বসে ডিসিশন নিবে রুগীকে কি করবে। ইন্ডিভিজুয়াল ডাক্তারেরও কিন্তু মতামত দেওয়ার সুযোগ নেই, এটা এই ক্ষেত্রে ইথিক্যাল কমিটির কাছে যেতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ও শেষ হয় নাই। আফটার থরো ডিসকাশন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টেড ইউ ট্রিটিং ফিজিশিয়ান, মেয়েটা মাত্র যে বললো, টু মেক দ্য ফাইনাল চয়েস, হোয়াট উইল ইউ ডু? কে কথা বলছিল একটু আগে আমার সাথে? মেয়েটা, ওর নাম কি? ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারজানা হক ম্যাডাম। ফারজানা, এই যে তোমার প্রশ্ন পাওয়া গেছে, বলে উত্তর দাও তুমি। Then I will go for non-maleficence and I will not put the patient in ventilator. Okay, দেখি। Institute all possible care not to ventilate the patient but continue basic medical and nursing care in the ward to optimize patient comfort. এটা একজনের মতামত হতে পারে, আরেকজন বলতে পারে ভেন্টিলেট দ্য পেশেন্ট টিল নিউমোনিয়া রিজলভ। দুইটাই দেয়া আছে, তুমি যেটাই দিবে তুমি সেটাতেই নাম্বার পাবে। একজন যা বলবে আরেকজন তা বলবে না। একজনের মনে হতে পারে যে আমার দৃষ্টিতে ওকে এখন ভেন্টিলেশন দেওয়া উচিত, তাহলে সে ওটা বলবে, ও বলবে না। কাজে এটার উত্তরটা, আনসারটা এইভাবেই দেয়া আছে যেন সবকিছুই কভার করা যায়। মানে এটা যাবে ইন ফেভার অফ স্টুডেন্ট, স্টুডেন্ট যেটা আনসার করবে সেটাতে সে নাম্বার পাবে। আচ্ছা দেখো, নোট ফর দ্য এক্সামিনার, এখানে এক্সামিনারের জন্য একটা নোট দেয়া আছে। অ্যাজ বোথ দ্য আনসার আর কারেক্ট ইথিক্যালি, any of above decision taken by the examining will be regarded as correct. তাহলে দেখেছো, এটা যেহেতু দুইটা উত্তরই কারেক্ট, যে কোনোটাই হবে। আচ্ছা, এখন কি এক্সামিনার উইল ফাইনালি কনক্লুড? কখনো কখনো কোশ্চেন আমাদের দেয়া আছে যে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে স্টুডেন্টকে যে ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে। যদিও স্টুডেন্টের খুব বেশি কিছু বলার সুযোগ হয়তো থাকতো যদি টাইম অ্যালাউ করতো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসলে টাইম অ্যালাউ করে না, যার জন্য এই অংশটুকু আর তেমন জিজ্ঞেস করা হয়। আচ্ছা ওকে, একটা কোশ্চেন এসছে, আবার একজন উত্তরও দিয়েছে যে ইফ পার্টি ফাইনাল ডিসিশন ডক্টরস উইল ডিসাইডেড প্লিজ দেন হোয়াট শুড ডক্টর ডু? এটা একজন উত্তর দিয়েছে সাবরিনা মোমিন, যে লিগ্যাল সারোগেট উইল ওয়ার্ক হিয়ার। ডেফিনেটলি, আর লিগ্যাল সারোগেট যদি কেউ না থাকে তাহলে এই দুইটার উত্তর যে কোনো একটা উত্তর দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্রনিক কেসের একটা উত্তর, একটা ক্রনিক কেস মানে যেটা আমাদের স্টেশন 3। আচ্ছা, একটা কেস সিনারিও কি দেয়া আছে? 35-year-old otherwise healthy woman presented with recurrent postprandial upper abdominal pain for last 7 months. She had no focal symptoms from other system of the body. Bowel habit was normal. General and systemic examination were unremarkable. এই কোশ্চেনটা সম্ভবত একটা মানে কোশ্চেনের প্যাটার্নে করা, যার জন্য এটাতে এইভাবে এটা দেয়া আছে যে এটা এক্সাক্ট কোশ্চেনগুলির যে ডোমেন সাবডোমেন হিসাবে। আমি এটা একটু দেখাচ্ছি শুধুমাত্র যে প্রথমটা কি আছে। প্রশ্নটা একটু আবার দেখাবেন? ওকে, প্রশ্নটা একটু আবার দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি, দেখো। একটা রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন ফর 7 মান্থ, যে পেইনটা হচ্ছে পোস্টপ্রান্ডিয়াল পেইন, কোনো ফোকাল সিমটমস নাই আর কিছু ফ্রম আদার সিস্টেম অফ দ্য বডি, বাউল হ্যাবিট নরমাল, জেনারেল এন্ড সিস্টেমিক এক্সামিনেশন আর আনরিমার্কেবল। এখন আমি ক্রনিক কেসে বলেছিলাম যে ক্রনিক কেস হচ্ছে আমরা ইভালুয়েশন রিলেটেড দিতে পারি, সাথে ম্যানেজমেন্টও থাকতে পারে, দুইটা ডোমেন মিক্সিংও থাকতে পারে, যে ইভালুয়েশনের কিছু অংশ আছে, ম্যানেজমেন্টের কিছু অংশ আছে, অথবা শুধু ইভালুয়েশন থাকতে পারে।
এই কোশ্চেনটা আমরা দেখি এটা কি বলা আছে। একটা প্রথম কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্য পেশেন্টস হিস্ট্রি। আমি এখানে একটু স্টুডেন্টদেরকে একটু অ্যাটেনশনটা এইদিকে দিতে চাই যে আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যা দিয়েছিলাম ওখানে কোনো ইন্টারঅ্যাক্টিভ পার্ট ছিল না। আমি বলেছিলাম যে আমরা কোশ্চেনটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে চাই। ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে যে আমি প্রশ্ন করব, আমার ট্রেনি উত্তর দিবে, এটা ইন্টারঅ্যাক্টিভ এক রকমের। কিন্তু এখানে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ যে আমি কিছু প্রশ্ন করব, ট্রেনি উত্তর দিবে, ট্রেনি আবার আমার কাছে কিছু জানতে চাইতে পারে, যে দুইজন মিলে একটা ইন্টারঅ্যাকশন। এই প্রশ্নটা ঠিক সেইভাবে করা। যেমন প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্ন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্য পেশেন্টস হিস্ট্রি। আমরা ঠিক এই ফর্মে দিব না, আমরা দিব যে পেশেন্টটাকে ইভালুয়েট করার জন্য হিস্ট্রির কি কি ইনফরমেশন তুমি জানতে চাও পেশেন্টের কাছ থেকে। এটা হচ্ছে এক টাইপের, আমি তোমাকে এইভাবেও বলতে পারি যে মনে করো এটা যদি একটা স্টেশন হয়, যে স্টেশনে আমার সাথে রুগী বসা, যেগুলি হচ্ছে পেস পরীক্ষাগুলিতে হয়, যে এটা হচ্ছে একটা স্টেশন, হিস্ট্রি টেকিং এর একটা স্টেশন, যে রুগী তোমার কাছে আছে, এই রুগীটার পেটে ব্যথা করছে পোস্ট প্র্যান্ডিয়াল, তুমি পেশেন্টের হিস্ট্রি নাও, কি কি হিস্ট্রি তুমি নিতে চাও টু রিচ এ ডায়াগনোসিস। তাহলে প্রথম কি বলবে স্টুডেন্টের কাছে, আমার এক্সপেকটেশন কি থাকবে যে স্টুডেন্টের প্রথম বলবে হচ্ছে সিভিয়ারিটি অফ পেইন। আমি স্টুডেন্টকে আনসার করলাম যে রুগী, আমি যদি রুগী হই, রুগীকে আমি যদি জিজ্ঞেস করি তো আপনার ব্যথা কিরকম, রুগী যে উত্তরটা দিবে সেই উত্তরটা আমি এক্সামিনিকে দিতে চাই। কি দিতে চাই, যে এক্সামিনি জানতে চাই সিভিয়ারিটি অফ পেইন। টিচার বলবে আনসার, এই রাইট সাইডে লেখা আছে আনসার প্রোভাইডেড বাই দ্য এক্সামিনার, যে মডারেট। স্টুডেন্ট বললো যে আমি জানতে চাইবো সিভিয়ারিটি অফ পেইন কিরকম, টিচার বললো মডারেট পেইন। স্টুডেন্ট দ্বিতীয় প্রশ্ন বললো যে আমি জানতে চাই যে ওয়েট লস আছে কিনা। দেখো সবগুলিতে কিন্তু এক এক করে নাম্বার দেওয়া আছে। টিচার কি বলবে, টিচার বলবে নো দেয়ার ইজ নো ওয়েট লস। টিচারের অংশটাও ফিক্স করে দেওয়া হয় মডারেশনের সময়, যে টিচার এই আনসার দিবে। তৃতীয়টা কি বলা আছে, রিলেশনশিপ অফ পেইন উইথ এনি পশ্চার। স্টুডেন্ট বললো, টিচার বললো যে না, সিটিং আপ এন্ড বেন্ডিং ফরওয়ার্ড রিলিভস পেইন, যে এই দুইটা অবস্থাতে তার রিলেশন আছে, তার পেইন রিলিভ হয়। চতুর্থ প্রশ্ন স্টুডেন্ট বললো যে আমি জানতে চাই রেডিয়েশন অফ পেইন এর কি অবস্থা। টিচার বললো যে পেইন রেডিয়েটস ডিপ টু দ্য ব্যাক টুয়ার্ডস দ্য স্পাইন। তাহলে এই অংশটা হচ্ছে বেশিরভাগ কোশ্চেন গুলিতে এরকম একটা ইন্টারঅ্যাকশন থাকে। সবগুলো স্টেমে যদি নাও থাকে, কিছু কিছু স্টেমে এরকম ইন্টারঅ্যাকশন দেওয়া আছে, যেটা দ্যাট আনসার উইল বি প্রোভাইডেড বাই এক্সামিনার। আচ্ছা, এখন দ্বিতীয় ডোমেনটা কি, দ্বিতীয় ডোমেনটা হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে কি বলেছে, উইল ইউ আস্ক ফর এনি ইনভেস্টিগেশনস। তাহলে স্টুডেন্ট কি বললো, প্রথমে স্টুডেন্ট বললো যে আমি সিবিসি আর ইএসআর জানতে চাই। টিচার উত্তর দিল সিবিসি নরমাল, ইএসআর 26। আমি এখানে একটা জিনিস একটু বলে রাখি, আমি শুরুতেও বলেছিলাম যে টিচার যে রেসপন্স গুলি আমাকে বলবে, হয়তোবা এই রেসপন্সের উপরে আমার পরবর্তী ডায়াগনোসিসটা অথবা পরবর্তী স্টেমটা ডিপেন্ড করবে। এই জন্য স্টুডেন্টের উচিত হবে রেসপন্সটা ভালো করে মনে রাখার। স্টুডেন্ট যদি মনে করে যে আমি রেসপন্সটা মনে রাখতে চাই না, আমি লিখে রাখবো, আমরা কিন্তু প্রতিটা স্টেশনে কলম দিই, কাগজ দিই, যেন স্টুডেন্ট যদি কিছু লিখতে চায় স্টুডেন্ট লেখার জন্য সুযোগ পাবে। যেমন এখানে অনেকগুলো স্টেম আছে, যে দ্বিতীয় প্রশ্নটা ও কি করছে, যে প্লেন এক্স অ্যাবডোমেন করবে। টিচার বললো প্লেন এক্স অ্যাবডোমেন নরমাল। স্টুডেন্ট বললো অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম আমি চাই। টিচার বললো যে গ্রেড 1 ফ্যাটি লিভার আছে। স্টুডেন্ট সেরাম অ্যামাইলেজ লাইপেজ করতে চায়, অ্যামাইলেজ আছে হচ্ছে 180, আপার লোয়ার নরমাল আছে হচ্ছে 140, লাইপেজ আছে হচ্ছে 138। স্টুডেন্ট সিএ 19/9 করতে চায়, এটা টিচার বললো যে 38, আর হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি নরমাল। এখন এর পরের প্রশ্নটা কি আছে, থার্ড প্রশ্নটা বলা হলো যে নাও মেনশন 3 মোস্ট লাইকলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তাহলে এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা বলার জন্য স্টুডেন্টের কিন্তু আগে যে ইনফরমেশনগুলি টিচার তাকে দিয়েছে, এই ইনফরমেশনগুলি দরকার আছে। এখন স্টুডেন্ট যদি লিখে রাখে স্টুডেন্টের জন্য সুবিধা, স্টুডেন্ট যদি মনে রাখতে পারে তাহলে দ্যাটস ফাইন। তাহলে তিনটার ভিতরে কি কি বলেছে, একটা বলেছে ক্রনিক অথবা রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, দ্বিতীয়টা হচ্ছে কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস, তৃতীয়টা হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া এবং চতুর্থটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ইস্কিমিয়া।
এই পর্যন্ত আমি একটু থামতে চাই, আমি স্টুডেন্টদের কাছে জানতে চাই যে এইখানে কোনো অবজারভেশন আছে কিনা স্টুডেন্টদের, মানে ট্রেনিদের। ম্যাডাম আমার একটা কোশ্চেন, বলো। এর আগের স্লাইডের যেটা ছিল আগের স্লাইডে এটা, হ্যাঁ জি ম্যাডাম, এখানে ইনভেস্টিগেশন গুলোর মধ্যে আমার যদি মনে হয় যে আগে বলে ফেলাই যে সেরাম অ্যামাইলেজ এবং লাইপেজ, তার তো তখন অ্যান্সার করবে যে অ্যামাইলেজ 180 ইউনিট পার লিটার, লাইপেজ 138। এরপরে এটা পাওয়ার পরে তো আমার মাথার মধ্যে আসবে দিস ইজ এ কেস অফ প্যানক্রিয়াটাইটিস। এরপরে আমি ইনভেস্টিগেশন গুলো ম্যাডাম আমার যে এখানে যেগুলো আছে সেগুলো তো আমি অ্যান্সারে কিভাবে যাব, মানে আমার তো তখন অ্যান্সারের মধ্যে আমি পৌঁছাই গেছি, মানে আমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। কোশ্চেনের অ্যান্সার কিভাবে পেয়ে গেলে ম্যাডাম? অ্যামাইলেজ এবং লাইপেজ যদি রাইজ করে এবং তার অ্যাবডোমিনাল, অ্যামাইলেজ আর লাইপেজ বাড়ে না, অ্যামাইলেজ তো মাত্র 180, লাইপেজ তো 138। অ্যামাইলেজটা একটু বেশি আছে। 180 অ্যামাইলেজ দিয়ে কি কোনো ডায়াগনোসিস হয়? 180 অ্যামাইলেজ দিয়ে তো কোনো ডায়াগনোসিস হবে না। তুমি এটা যে কোনো স্টেমেই বলো, এখন যদি মনে করে এটা একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সিনারিও হতো, অ্যামাইলেজ হচ্ছে সাপোজ 2500 অ্যামাইলেজ হতো, তাহলে তো তুমি ওই রিলেটেডই চলে আসতে, কিন্তু এটা তো ওরকম প্রশ্ন না। তুমি কিন্তু এই অ্যামাইলেজ লাইপেজ দিয়ে কোনো ডায়াগনোসিসে কিন্তু পৌঁছাতে পারবে না। ম্যাডাম আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এই যে লিস্ট অফ ইনভেস্টিগেশন, এইগুলা কি আমরা যেটা বলবো সেটা তো অ্যানসার কি সবগুলাই থাকবে ওখানে নাকি? না, এই যে আমি তোমাকে বলি, তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। তুমি এই পেশেন্টটা এখানে যে কয়টা দেয়া আছে এই কয়টার বাইরে তুমি আর কি চাইতে? এখানে বলো যে আমি এটার বাইরে ম্যাডাম এটা চাইতাম, আমি তোমাকে এখনই উত্তরটা দিব। ম্যাডাম অ্যাবডোমিনাল সিটি, অ্যাবডোমিনাল সিটি যদি বলতে আমি তোমাকে বলতাম নট ডান। এটাই, মানে আমরা যদি বলি যেটা লিস্টে নাই সেটা নাই, তুমি যদি বলো লিস্টে নাই তাহলে তো ওইটার জন্য কোনো নাম্বার নাই, তুমি নাম্বারটা পাবে না, টিচার তোমাকে ট্যাগফুলি উত্তর দিবে নট ডান, করা হয় নাই। আর আমাদের কখন এই স্টেপটা শেষ হবে ম্যাডাম? মানে এখানে 5টা ইনভেস্টিগেশন আছে, কিন্তু আমি যদি এখানে 3টা বা 4টা বলার পরে বা 5টায় যদি চলে আসে তাহলে তুমি 4টা হয়ে গেলে, তুমি হয়ে গেলে টিচার বুঝবে যে তুমি আর বলবা না, টিচার তোমাকে পরের কোশ্চেনটা করবে। টিচার কিন্তু বসে থাকবে না যে তুমি পঞ্চমটা কেন বলতেছো না। টিচার তোমাকে বলতে পারে হ্যাভ ইউ ফিনিশড, তুমি বলবা জি স্যার আমি আর বলবো না, আমি পরের প্রশ্ন চাই। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আর মনে করো কোনো একটা কোশ্চেনের এখানে দেয়া নাই আনসার, তুমি বললে টিচার তখন উত্তর দিবে নট ডান, এটা তো সবচেয়ে সোজা উত্তর, যে করা হয় না। আচ্ছা এখন আসো এখানে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? যে 3টা ডিফারেনশিয়াল চেয়েছি এখানে, দেখো 1 2 3 4টা, আমরা 4টা অপশন দিয়েছি। এই পেশেন্টের কি আর কোনো ডায়াগনোসিস তোমাদের মাথায় আসে? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ম্যাডাম, এই 35 বছরে আমরা কি কার্সিনোমা চিন্তা করব? এটা একটু চিন্তা করতে চাও না? কতদিন থেকে ব্যথা হচ্ছে? 6 মাস থেকে? 6 মাস না 7 মাস? 7 মাস। তুমি আর কি কোনো ডিডি আনতে চাও? না ডিডি আনতে চাই না, কিন্তু কার্সিনোমাটা চিন্তা মাথায় না আসলে তো সমস্যা নেই, 99 বলতে পারি। 3টা চেয়েছে, তুমি যদি পরে 3টা বলো। ম্যাডাম আরেকটা ডিডি তো হবে না। ক্রনিক পলিসিস্টাইটিস কি আনা যায়? ক্রনিক পলিসিস্টাইটিসে পোস্টপ্রান্ডিয়াল পেইন হয়, আপার অ্যাবডোমেনে যে আনতে পারো, আনলে অসুবিধা হবে না। এই যে আচ্ছা এখানে তোমরা বলাতে আমি একটা কথা বলে রাখি। ম্যাডাম সিএ প্যানক্রিয়াস, কিন্তু আল্ট্রাসনোগ্রাফিতে তো কোনো কমেন্ট করা হয় না। হ্যাঁ জানি, আল্ট্রাসনোগ্রামে নাও আসতে পারে। সিএ প্যানক্রিয়াস মনে করো একদম আর্লি স্টেজ, আল্ট্রাসনোগ্রাম নাও দেখতে পারে। আচ্ছা আমি তোমাকে এখানে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই যখন এই কোশ্চেন করা হয় বিসিপিএস এ একটা রুলসে বলা আছে যে যদি মনে করো কোনো একটা আনসার স্টুডেন্ট দিচ্ছে, যে আনসারটা হচ্ছে রাইট কিন্তু আনসারে মানে কোশ্চেনে দেয়া নাই, ওই আনসারটা কিন্তু নেওয়া হয়। হ্যাঁ, এবং নেওয়া হয় বলা আছে এরকম ম্যাক্সিমাম 2টা পর্যন্ত নেওয়া হবে এবং সেটা রিপ্লেসড হবে ওইখানকার কোনো একটা দিয়ে। যে এখানে যদি এমন একটা আনসার তোমরা করো যে আনসারটা এক্সামিনারের মনে হচ্ছে ইট ইজ পার্টিনেন্ট কিন্তু এটা কোশ্চেনে দেয়া নেই, তাহলে ওই আনসারটা কিন্তু উনি নিতে পারবে, এটা নেওয়ার সুযোগ আছে।
আচ্ছা, যা কিছু হয় সবকিছু কিন্তু গোজ ইন ফেভার অফ স্টুডেন্ট। কাজে তোমাদের এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। এখন এখানে যদি কেউ একজন মনে করো যে আমি ক্রনিক পলিসিস্টাইটিস দিতে চাই, ওখানে যিনি এক্সামিনার থাকবে ওনার যদি মনে হয় যে রাইট, স্টুডেন্ট ইজ রাইট, এটা ক্রনিক পলিসিস্টাইটিস হতে পারে, তাহলে কিন্তু এটা নাম্বার পাবে তুমি। ম্যাডাম এখানে কি কার্সিনোমা অফ দ্য ট্রান্সভার্স কোলন হতে পারে ম্যাডাম? কার্সিনোমা ট্রান্সভার্স কোলন না, খুবই একটু আনইউজুয়াল। বাউলের তো কোনো পরিবর্তন নাই, যার জন্য এটাকে আনা হয় না। কেউ যদি বলে মনে হয় ক্রনিক পলিসিস্টাইটিসটা যেমন যতটুকু ওর যায়, কার্সিনোমা ট্রান্সভার্স কোলনটা না খুব একটু আনইউজুয়াল, যার জন্য এটা ইএসআরটা যদিও নরমাল আছে। তারপরে তুমি যে স্টেশনে পরীক্ষা দিবে ওনার যদি মনে হয় যে না ও খুবই পার্টিনেন্ট একটা আনসার করেছে, হয়তো বা নিবে উনি। এই যে লোয়েস্ট নাম্বার 0.5 আছে, 0.25 ও দিতে পারে, এটা সমস্যা না। এখানে মনে করো হাইয়েস্ট মার্ক 2, তুমি এখান থেকে 2টা আনসার করলে আর তার সাথে আর একটা করলে, তোমাকে উনি 2 দিতে পারে, কোনো অসুবিধা নেই। ম্যাডাম এখানে আমাদেরকে সাইন জিজ্ঞেস করবেন না স্যাররা, শুধু হিস্ট্রি আর ইনভেস্টিগেশনের না, সরাসরি? এটা তো সাইনের কোশ্চেন না, এখানে চাই নাই, কাজে স্যারের সাইন জিজ্ঞেস করার সুযোগ নাই। ওই যে বললাম যে এই ক্রনিক কেসটাতে অনেক ডোমেন মিক্সিং আছে, এখানে হচ্ছে ইভালুয়েশন থাকতে পারে, এখানে সাথে ম্যানেজমেন্ট রিলেটেড থাকতে পারে। ম্যাডাম সিএ প্যানক্রিয়াস এবং ক্রনিক পেন দুটাতে তো অ্যামাইলেজ বাড়তে পারে, যেখানে সামান্য কিছুটা বেড়েছে, হ্যাঁ, কিন্তু CA99 তো একটু বেশি আছে, স্লাইট রেইজ আছে। তো আমি এখানে আগে যেমন ক্রনিক পেনক্রিয়াস 1 দিয়েছি, 38 টাকে কি বেশি বলবো? না খুব বেশি না, কিন্তু না আমি বলছি ম্যাডাম আগে যেহেতু এটা একটু বেশি আছে, আবার দুটাতে অ্যামাইলেজ বাড়ে, আমি সিএ প্যানক্রিয়াসটা আগে রেখে ক্রনিক পেনক্রিয়াসের পরে বলতে পারি কিনা? কিছু সমস্যা নাই, তুমি যেখানে কিন্তু ম্যাডাম সিএ প্যানক্রিয়াসের নাম্বার তো একটু কম রাখা হয়েছে, ওই জন্য বলছি। প্যানক্রিয়াসের নাম্বার কমই আছে, এটা সিএ প্যানক্রিয়াসের সিনারিও না। তুমি 7 মাস ধরে সিএ প্যানক্রিয়াস হয়ে থাকবে, রোগীর আর কিছু হবে না, আনইউজুয়াল না। ঠিক আছে, ওকে। টাইমটা তো অনেক লম্বা, 7 মাস। এটা যদি 7 মাসের জায়গায় যদি 1 মাস দিত, তাহলে তোমার জন্য সিএ প্যানক্রিয়াস একটা ভালো ডায়াগনোসিস ছিল। এই জন্য দেখো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস 1 দেয়া আছে, বাকিগুলোকে 0.5 দেয়া আছে। মানে পেপটিক আলসার ডিজিজ আসতে পারে না এখানে? পেপটিক আলসার ডিজিজ আনইউজুয়াল। পেপটিক আলসার ডিজিজে 7 মাস ধরে একটানা ব্যথা হয়, এটা শান্ত হয় না। পেপটিক আলসার গুলিকে কি হয়, হচ্ছে রিল্যাপস এন্ড রেমিশন। এটা একটা পেইনের একটা কোর্স হবে, মাঝে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকবে, 7 মাস ধরে ব্যথা হচ্ছে, তো এটা একটু আনইউজুয়াল পেপটিক আলসার ডিজিজ। আর এন্ডোস্কোপি নরমাল, তুমি এটা দেখছো এন্ডোস্কোপি যে নরমাল? এন্ডোস্কোপি নরমাল পাওয়ার পরে কি পেপটিক আলসার ডিজিজ বলবা? ও না না বলা যাবে না। হ্যাঁ, এই জন্য তো বললাম যে যখন ওই কোশ্চেন গুলো ওটা একটু উত্তরে মাথায় রাখতে হবে যে এরকম বলে আসছে। আচ্ছা, এটা কি বলা আছে যে একটা ডোমেন মিক্সিং ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে ডেজিগনেটেড in such a way that the examinee is allowed, encouraged to ask for additional information for reaching a clear understanding of the scenario. যেটা আমরা বললাম যে এর উপরে ভিত্তি করে তোমাকে আমরা নেক্সট মানে এই আনসারগুলি, যে আনসারগুলি এক্সামিনার তোমাকে দিবে, তার উপরে ডিপেন্ড করে তোমার পরবর্তী ডায়াগনোসিস গুলি আসতে পারে। একটা কি আছে, the examiner would provide additional information when the candidate asks for it. মনে করো ক্যান্ডিডেট যেটা তোমাকে আমি দেখালাম এই লাস্টের কোশ্চেনটাতে, যে এক্সামিনার তোমাকে ইনফরমেশন দিচ্ছে, this may be done in domain 1 evaluation station. Thus the examinee should be asked, do you like to have any further information regarding the history? যদিও এটা বলা আছে বিসিপিএস এর রুলস এর ভিতরে, কিন্তু এইটুকু আসলে আমাদের করার সুযোগ একটু কমই থাকে ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। আচ্ছা, ডোমেন মিক্সিংটা আমরা তোমাকে আগেও বলে এসেছি যে কিছু কিছু জায়গায় ডোমেন মিক্সিং আছে, কিন্তু পিওরলি বিসিপিএস এর ইনস্ট্রাকশন হচ্ছে ডোমেন মিক্সিং না করো। যেখানে যেমন ইমার্জেন্সি ইভালুয়েশন যদি থাকে, পিওরলি ইভালুয়েশন, যেটাতে ম্যানেজমেন্ট সেটা পিওরলি ম্যানেজমেন্ট। আমরা 2টা স্টেশনে ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ইভালুয়েশন একসাথে দিব, এটা অ্যাটলিস্ট সবাই মানি আমরা। আচ্ছা, এটা শেষ। আমি এখন আমরা গত বছর এটাতে 21 রাইট 20-এ এফসিপিএস স্টুডেন্টদের জন্য একটা মক পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই মক পরীক্ষা আইওই এবং অসপি দুইটার উপর একটা মক পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই মক পরীক্ষার কোশ্চেন গুলো আমি একটু দেখাতে চাই।
ম্যাডাম ওই মকের অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর হয়েছিল ম্যাডাম। ওই আমি মকটা ওখানে না পরীক্ষা দিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। এরপরে না আর মকটা নিতে পারলাম না, কেন যে নিতে পারলাম না তাও জানি না ম্যাডাম। এটা তো বিশাল অ্যারেঞ্জমেন্ট, 60 জন টিচার এট এ টাইম নিচ্ছিল, এটা তো আসলে অ্যারেঞ্জমেন্ট করা সবাই খুবই এত ব্যস্ত হয়ে গেছে না, এরপরে আর করতে পারলাম না আমরা। এবার খুব প্ল্যান ছিল আমাদের করা। আচ্ছা এই 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 কোশ্চেনটা যে মানে এক্সাক্ট, আমি এই কোশ্চেনটা আমার দেখানোর উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে কোশ্চেনটার এক্সাম্পল দেখানো, দ্বিতীয়টা হচ্ছে বেসিক্যালি ফরম্যাটটা দেখানো। আমাদের বিসিপিএস এর কোশ্চেনটা এক্সাক্ট আমরা এই ফরম্যাটে করি, যেখানে হচ্ছে বাম দিকে কোশ্চেন থাকে, আনসার বাই দ্য এক্সামিনি থাকবে, মানে এক্সপেক্টেড আনসার, মাঝখানে তিনটা অংশ থাকে যেখানে হচ্ছে আমরা তিনটা ভাগ করেছি প্রতিটা রেসপন্সকে, একটা হচ্ছে কারেক্ট, একটা হচ্ছে পার্শিয়ালি কারেক্ট, আর একটা হচ্ছে ইনকারেক্ট। এটা শুরুতে ছিল না, আমরা যখন প্রথম করি তখন তো আমরা আসলে একদম নতুন ছিলাম, অত ভালো বুঝতাম না, তখন বেসিক্যালি দুইটা রেসপন্স ছিল, একটা কারেক্ট একটা হচ্ছে ইনকারেক্ট। কিন্তু এখন হচ্ছে আমরা, আরেকটা হচ্ছে নট অ্যাটেম্পটেড, কিন্তু এখন আমরা মানে পার্শিয়ালি কারেক্টের জন্য নাম্বার রেখেছি, আর ইনকারেক্ট হলেও যেন এটাকে এখানে উঠানো হয়। তাহলে এই প্রশ্নটা আমরা একটু দেখি যে 35 ইয়ার্স ওল্ড ফিমেল প্রেজেন্টেড ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এটা একটু বড় করে দিলাম। আচ্ছা, প্রেজেন্ট ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ সাডেন সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ and central chest pain without any radiation for 2 hours. She did not have any history of fever, cough or recent pregnancy. She is non-diabetic, non-hypertensive. আচ্ছা, আমি এটা একটু দেখাতে চাই না, একটু করে দেখাই। আচ্ছা, she is non-diabetic, non-hypertensive, having no family history of heart disease. Her pulse was 120 per minute, 20 beat per minute, regular, and BP was 80 by 40 millimeter of mercury. Percussion note was resonant bilaterally. On auscultation, no rhonchi, crackles or murmur. এটা হচ্ছে আমার সিনারিও। প্রথম প্রশ্ন হচ্ছে, after resuscitation, what 3 investigation you will advise immediately? আমি এটা একটু ঢেকে পড়াতে পারলে ভালো হতো, কিন্তু আমি ফরম্যাটটা দেখানোর জন্য না এটাকে আর কিছু করতে পারিনি। তাহলে এটা একটু যদি উত্তর দাও, কেউ না দেখে উত্তর দাও, দেখো না, মানে ঠিক এরকম একটা কোশ্চেন আমরা শুরুতেই দিয়েছিলাম। তাহলে এই কোশ্চেনটার আফটার রিসাসিটেশন ইমিডিয়েট কি কি ইনভেস্টিগেশন আমরা চাই। তাহলে এখানে স্টুডেন্ট যদি বলে যে ইসিজি, তাহলে এখানে দেখো এই রেসপন্স বাই এক্সামিনার দেয়া আছে যে সাইনাস টেকিকার্ডিয়া, আরবিপি এন্ড টি ইনভার্সন ফ্রম V1 to V4 লিভস। দ্বিতীয় স্টুডেন্ট বলবে হচ্ছে ট্রপোনিন, এটা বলা আছে নরমাল, ডি ডাইমার পেন্ডিং, চেস্ট এক্স-রে নরমাল। আমি একটু আগে যে কথাটা বললাম যে কোনো স্টুডেন্ট যদি এমন একটা ইনভেস্টিগেশন চায় যে যেটার উত্তর এখানে দেয়া নাই, কিংবা কোশ্চেনের এক্সপেক্টেড আনসারের পার্টেও দেয়া নাই, তাহলে সাধারণত আমরা এক্সামিনার আইদার বলি নট ডান অথবা বলি রেসপন্স পেন্ডিং। তাহলে এরপরে দ্বিতীয় প্রশ্নটা কি আছে? দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে মেনশন 4 other points in the history that you need to know for proper evaluation of this patient. তাহলে এই প্রশ্নটা করার আগে আমি যদি এই উপরের অংশটুকু দেখি, তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে পেশেন্টটার ডায়াগনোসিস কি। এই পেশেন্টটার ডায়াগনোসিস কি? তাহলে এটা বোঝা যাচ্ছে যে এখন ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হয়ে গেছে। তাহলে এর পরের প্রশ্নগুলি আমার জন্য কিন্তু উত্তর দেওয়া খুবই ইজি। তাহলে কি কি চাই আমি? ওসিপি চাই, লেগ সোয়েলিং, প্রিভিয়াস হিস্টরি অফ থ্রম্বোএম্বোলিজম, প্রলংড ইমমোবিলাইজেশন, রিসেন্ট সার্জারি। তাহলে এইগুলি হচ্ছে আমাকে বলা হয়েছে যে কি কি জানতে চাই। তৃতীয় প্রশ্নটা কি? এর সাথে আরো ছিল নন ম্যালিগন্যান্সি, ফ্যামিলি হিস্টরি অফ থ্রম্বোএম্বোলিজম। এখন বলা হচ্ছে আমাকে যে এখন হচ্ছে তুমি 4টা এক্সপেক্টেড সাইন বলো এই টেস্টটাতে। তাহলে আমি যেহেতু ধরেই নিয়েছি যে এটা আমার ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম, তাহলে আমি বলছি সায়ানোসিস আমি দেখবো, লেগ ইডিমা, রেস্ট জেভিপি, লাউড P2 আর লেফট প্যারাস্টার্নাল হিপ। তাহলে এটার জন্য নাম্বার দেয়া আছে। এখন এরপরে কি বলছে যে এখন পেশেন্টের ডি ডাইমার চলে আসছে, ডি ডাইমার হচ্ছে 2000। এখন হচ্ছে টেল ওয়ান স্পেসিফিক ইনভেস্টিগেশন for this case.
তাহলে এখানে কি, এখানে উত্তরটা হচ্ছে সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম। এর পরের প্রশ্নটা কি, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট টেস্ট উড ইউ সাজেস্ট টু ডিটেক্ট দ্য সোর্স অফ সাচ ইভেন্ট। তাহলে এখানে ডুপ্লেক্স স্টাডি অথবা ডপলার যে যাব। আচ্ছা, এখানে কিন্তু 5টা কোশ্চেন আছে। আমরা শুরুতে বলেছি যে আমরা সাধারণত 4টা কোশ্চেন পর্যন্ত ফাইন, 5 নাম্বার কোশ্চেনটা দেয়া যায় কিন্তু আনসার গুলো অনেক ছোট হয়। এখানে যেহেতু অন্যান্য আনসার গুলো ছোট ছিল, আমরা এই কোশ্চেনটাতে আমরা 5টা কোশ্চেন রেখেছিলাম। আচ্ছা, এখন একটা আছে হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট রিলেটেড। A 45-year-old woman is brought to the emergency department because of restlessness and increasing dyspnea. She had fever, weakness, and headache for 6 days and tested positive for COVID-19. She received oral hydroxychloroquine and azithromycin. Examination reveals a tachypneic woman who is unable to converse properly. Auxiliary temperature is 39 degrees centigrade. Pulse 120 beats per minute. Respiration 28 per minute. Blood pressure 105/70 millimeter of mercury. Her oxygen saturation and pulse oximeter is 90%. প্রথম প্রশ্ন ছিল what immediate management step will be done for the patient. তাহলে আমরা জানি এই পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে। তাহলে এখানে বলা আছে কি, এখানে এই প্রশ্নটা করার পরে যখন আমরা এই প্রথম প্রশ্নটা করি তখন আসলে আমরা পরে এটাকে ইভালুয়েট করতে যেয়ে দেখি যে এই কোশ্চেনটাতে আসলে কিছু কিছু আরেকটু ফাইন করা যেত। হ্যাঁ, আমি এটাকে বলবো না যে ভুল, আমি বলবো যে এটাকে আরেকটু ফাইন করা যেত। তাহলে কি কি দিয়েছিলাম আমরা তখন? ইনিশিয়ালি প্রপড আপ পজিশন, অক্সিজেন থ্রু নেজাল ক্যানুলা 1-2 লিটার পার মিনিট, আস্ক এন্ড অ্যাসিস্ট ফর অ্যাওয়েক প্রনিং, আর ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন ছিল হচ্ছে রেমডেসিভির এন্ড ডেক্সামেথাসোন। এখন এই কোশ্চেনটা যখন করা হয়েছিল রোগীর অক্সিজেন স্যাচুরেশন 90% ছিল। এই কোশ্চেনটাকে যদি এখনকার পার্সপেক্টিভে করি তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্টে কি কি আসবে? আমি এটা একটু জানতে চাচ্ছি আমার ট্রেনিদের কাছ থেকে। এটা এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, এই প্রোটোকলটা মনে হয় আগে বলতে হবে। এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, তারপরে আর কিছু আসবে? লো মলিকুলার ওয়েট হেপারিনটা আসবে ম্যাডাম। লো মলিকুলার ওয়েট হেপারিন আসবে। কাজে আমি ও প্রথম যে উত্তরটা দিল এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, আমরা কিন্তু কোভিড এর জন্য এই প্রোটোকল কিন্তু ফলো করা হয় না। এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন এটা কিন্তু কোভিড এর প্রোটোকল না। এখন এই পেশেন্টটাকে আমি যদি দেখাতাম যে পেশেন্টটা হচ্ছে মানে এআরডিএস এ আছে, পেশেন্টটা আইসিইউ এ আছে, তাহলে হয়তো ওই প্রোটোকল যেত। কিন্তু এই রোগীটার জন্য সিভিয়ার কোভিড এর জন্য এআরডিএস এর প্রোটোকলটা আসলে মানে ওই প্রোটোকলটা যাবে না, যে হচ্ছে এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন। এটা একটা, এটার সাথে ম্যান্ডেটরিলি আমার ইনক্সাপারিন অ্যাড করতে হবে। আর কিছু মেরোপেনেম আসবে কি ম্যাডাম এই ক্ষেত্রে? মেরোপেনেম কেন আসবে? মেরোপেনেম কেন আসবে আমাকে আগে তুমি বলো, তারপর আমি বলবো। সিভিয়ার কোভিড এর ক্ষেত্রে ম্যাডাম আমরা সিভিয়ার কোভিড এর কি রুটিন দিতে বলে? রেকমেন্ডেশন না, রুটিন দিয়ে বলা না, তাহলে তো আসবে না, কখনোই আসবে না। রেকমেন্ডেশনে কিন্তু নাই। আমরা যেটা প্র্যাকটিস করি সেটা কিন্তু রেকমেন্ডেশন না, যে আমাদের গাইডলাইনেও কিন্তু নাই রেকমেন্ডেশন। আমি আরেকটা ট্রিকি অংশ জানতে চাচ্ছি, যে অংশটাকে আমি এখনকার বেসিসে জানতে চাই। টসিলিজুম্যাব ম্যাডাম। টসিলিজুম্যাব কেন দিবা বাবা? এই রোগীর কি দেখে মনে হলো যে টসিলিজুম্যাবের ইনজেকশন? আমি সাইটোকাইনস্টর্মের কোনো ফিচার দিই নাই। মানে এনক্সাপারিন দিতে পারি কিনা? এনক্সাপারিন দিলাম তো, এটা দিতে পারি না, এটা ম্যান্ডেটরি দিতেই হবে। তারপরে রোগীর বয়স কত? রোগীর বয়স কত? 45। তারপরে ফিমেল, তারপরে সিভিয়ারে আছে। আর কি? এনক্সাপারিন দিলাম, আর কি? স্টেরয়েড দিয়েছো, রেমডেসিভির দিয়েছি। আর কিছু?
এখন আমাকে বলো অক্সিজেন স্যাচুরেশন 90, লেটেস্ট রেকমেন্ডেশন কত, সিভিআর কত? এখনকার রেকমেন্ডেশন কত? লেস দ্যান 90। গাইডলাইনে কি বলে? জেনাস কাইনেস ইনহিবিটেড 88% মনে হয়। আমাদের গাইডলাইনে কি বলে? জেনাস কাইনেস ইনহিবিটেড জেকটিভ ইনহিবিটর। জেনাস কাইনেস ইনহিবিটর কেন দিব? রোগী তো মাত্র 6 দিন। ওটার ইন্ডিকেশন কি? ওটা কখন দিব? এই দেখো হিস্ট্রি কয় দিনের? 6 দিনের। মানে মিথাইল প্রেডনিসোলন দিতে পারি কিনা? মিথাইল প্রেডনিসোলন কেন দিব? এখন যারা ট্রেনে আছে, আজকের ক্লাসে যারা আছে, আমি জানি না কে কবে পরীক্ষা দিবে, কিন্তু আমি 2-3টা যা রেসপন্স শুনছি আমি, এবং আমি বলি সেটা হচ্ছে, আমি রিসেন্টলি একটা জায়গা থেকে পরীক্ষা নিয়ে আসছি, আমি জায়গার নাম বলছি না, কোন স্টুডেন্ট এটাও বলি না, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, কিচ্ছু জানে না কোভিড সম্পর্কে, নাথিং, সরি টু সে। আমি যদি আমার এমবিবিএস স্টুডেন্টকে পড়াইতাম, আমি জিজ্ঞেস করতাম, আমার এমবিবিএস স্টুডেন্ট এর চেয়ে ভালো উত্তর দিতে পারতো। সরি টু সে, আমি কখনো বলতে চাই না, আমি কখনো অ্যাটলিস্ট কাউকে হিউমিলিয়েট করে কথা বলতে চাই না, আমি তাকে হিউমিলিয়েট করেও বলি নাই, আমি কারো নামও বলি নাই, পরীক্ষাও বলি নাই, কিন্তু একটা স্টুডেন্ট না, আমি 4টা স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, একটা স্টুডেন্ট একটা কথা কারেক্ট উত্তর আমাকে দিতে পারেনি। তাহলে আজকে যারা আছে এখানে 251 জনকে আমি দেখতে পাচ্ছি, আমি আর্নেস্ট রিকোয়েস্ট করি আমার স্টুডেন্টদেরকে, আমরা 2.5 বছর পার করে ফেলছি কোভিড, আমি বিইং এ ফিজিশিয়ান, এখন যদি আমি কোভিড এর উত্তর না দিতে পারি, তাহলে এর চেয়ে লজ্জার কিছু মনে হয় আর কিছু নেই। কাজে কোভিডে এখন যে যা উত্তর দিয়েছে, আমি এটাকে আর না বলি, আমি একটা কথাই শুধু বলি যে আমি যে পরীক্ষা নিয়ে আসছি ওখানে 4টা ক্যান্ডিডেট ছিল যাদের একদম প্রিলিমিনারি কোভিড এর কোশ্চেন আমি জিজ্ঞেস করে আমি একটা উত্তর পাইনি। এটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, এটা উচিত না কখনো। যে আজকে যারা আছে এখানে, যদি তারা মনে করে যে না কোভিড আমি ভালো পারি না, তাদের উচিত হবে আজকে রাত্রেবেলা কোভিডটা একবার পড়ে ফেলা। কোভিড এর কোশ্চেন আনসার না করে আমি মনে করি না কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা কারো পাস করা উচিত। যে এইখানে ট্রিকি পার্টটা কি 90, আগে কিন্তু আমরা যখন প্রথম কোভিড শুরু করেছিলাম তখন কিন্তু অক্সিজেন স্যাচুরেশন 93 এর নিচে গেলে এটাকে সিভিয়ার বলতো, এখন কিন্তু সিভিয়ার 90 নিচে গেলে, আমাদের গাইডলাইনে 90 নিচে গেলে সিভিয়ার বলে। কাজে যখন আমি অক্সিজেন দিব আমি যেন অবশ্যই ভালো করে দেখে নিই যেটা অক্সিজেন ইন্ডিকেশন, অক্সিজেন না সরি স্টেরয়েড দিব, এটা স্টেরয়েডের ইন্ডিকেশন আছে কিনা, এটা সিভিয়ার কিনা, এবং সিভিয়ার হলে আমরা যে স্টাডি অনুযায়ী স্টেরয়েড দিই আমরা এটাকে ডেক্সামিথাসনই দিব। আমরা ডেক্সামিথাসনের বাইরে আমরা মিথাইলপ্রেডনিসোলনে যাব না। ডেক্সামিথাসন গুড এনাফ, এটা রেকমেন্ডেশন ডেক্সামিথাসন, আমরা ডেক্সামিথাসনই দিব এবং 6 মিলিগ্রাম করেই দিব। এখন প্রশ্ন হচ্ছে রেমডেসিভির দিব কিনা। আমরা যেমন এখানে রেমডেসিভির লিখেছি, রোগী যদি 6 দিনের দিন যদি যায় সিভিয়ারে, রেমডেসিভিরের ইন্ডিকেশন আছে, রেমডেসিভির দেওয়া যায়। ঠিক আছে, তাহলে কোভিডটা আমরা খুব ভালো করে পড়বো। আজকে ডিসিশন, কোভিড না পড়ে আমরা কেউ পরীক্ষার হলে যাব না। আচ্ছা, এখন কি হলো যে ইফ অক্সিজেন স্টার্টস এন্ড পেশেন্ট ডাজ নট রেসপন্ড অন ইট, হোয়াট উইল বি দ্য সাবসিকুয়েন্ট স্টেপ অফ গিভিং অক্সিজেন ইন দিস পেশেন্ট। বেসিক্যালি এই স্টেশনটা ছিল শুধুমাত্র অক্সিজেন ডেলিভারির উপরে। তাহলে কি বলা আছে, প্রথমে দিল ন্যাজাল ক্যানুলা দিয়ে 2 লিটার পার মিনিট থেকে 6 লিটার, মাস্কে কতটুকু দেওয়া যায়, এরপরে নন রিব্রিদার এবং তারপরে হচ্ছে পার্শিয়াল রিব্রিদার এবং এরপরে নন রিব্রিদার। তাহলে আমাদের দ্বিতীয় পড়া কি, অক্সিজেন ডেলিভারি সিস্টেমটা আমরা যেন ঠিক মতো পড়ে ফেলি। তৃতীয় কি বলা আছে যে আফটার 6 আওয়ার্স রেসপিরেটরি রেট ইনক্রিজেস টু 36 পার মিনিট, অক্সিজেন স্যাচুরেশন বিকাম 82 ডিসপাইট 15 লিটার অফ অক্সিজেন। তাহলে এখন কি করব, এখন সমস্যা, রোগীর অক্সিজেন স্যাচুরেশন বাড়তেছে না, এনআরবি দিয়ে আমি 15 লিটার করে দিলাম, তারপরে অক্সিজেন 82। তা এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা দিব। হাইফ্লো ন্যাজাল ক্যানুলাতে কতটুকু দিতে পারে, আমি 30 লিটার থেকে 70 পর্যন্ত দিতে পারি। এরপরের প্রশ্ন কি, যে হাইফ্লো ন্যাজাল ক্যানুলাতে পেশেন্টের ডিটোরেট করলো, তাহলে কি আমি জানি সিপ্যাপ অথবা বাইপ্যাপ। এখন সিপ্যাপ বাইপ্যাপ, এখন হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, প্রথম আমরা যখন এই কোশ্চেনটা করেছিলাম তখন অ্যানাস্থেসিয়া সোসাইটি ওদের রেকমেন্ডেশন ছিল ওরা সিপ্যাপ অথবা বাইপ্যাপ ইউজ করবে না,
ওদের ধারণা ছিল তখন যে সিপ্যাপ বাইপ্যাপ ইউজ করলে এটা হচ্ছে বেশি ডিসেমিনেশন হয় অফ ভাইরাস, এটা অ্যারোসল জেনারেট করে বেশি, কাজে ওরা তখন এটা ইউজ করতো না। তাহলে সেই সময় আমরা রেকমেন্ডেশনটা কিন্তু আগে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা রেখেছি, কিন্তু এখনকার পার্সপেক্টিভে কিন্তু যখন তার এনআরবি দিয়ে হচ্ছে না, তখন হাই ফ্লো ন্যাসাল ক্যানুলাও হতে পারে, বাইপ্যাপও হতে পারে, সিপ্যাপও হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এর সাথে কি আছে, যদি বাইপ্যাপ সিপ্যাপের পরে না হয় তাহলে কি করতে হবে, আমার ইনটিউবেট করতে হবে উইথ মেকানিক্যাল ভেন্টিলেশন। এটা একদম পিওরলি একটা কোশ্চেন, যে কোশ্চেনটার এম ছিল টু অ্যাসেস দ্য নলেজ অফ স্টুডেন্টস রিগার্ডিং অক্সিজেন ডেলিভারি সিস্টেম। ওকে, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এখন এটা ক্রনিক কেয়ার। ক্রনিক কোশ্চেনটা ছিল হচ্ছে 35 years old female came to the OPD with the complaints of pain and swelling in multiple joints for last 2 months, and after clinical evaluation with laboratory investigation she was diagnosed as a case of rheumatoid arthritis. তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস একদম বলে দেয়া আছে। তাহলে এটা একটা ক্রনিক কেস। কিসের উপরে? এটা হচ্ছে বেসিক্যালি সম্ভবত এটা পেশেন্টের ম্যানেজমেন্টের উপরে করা ছিল। প্রথম প্রশ্নটা কি ছিল? টেল মি 4 ইম্পর্টেন্ট পয়েন্টস ইউ উইল কনসিডার বিফোর ইনিশিয়েশন অফ থেরাপি। তার মানে পিওরলি ম্যানেজমেন্টের উপর। তাহলে ওরা কি কি দেখে থেরাপির ইনিশিয়েশনের আগে? একটা হচ্ছে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর, একটা হচ্ছে ডিউরেশন অফ ইলনেস, presence of predictor of poor prognosis, presence of comorbidities, prospect of pregnancy and patient's preference, socio-economic condition. তাহলে এই কয়টা হচ্ছে আমার মানে ট্রিটমেন্ট ইনিশিয়েশনের আগে কি কি পয়েন্ট। তাহলে এইগুলিতে সবগুলিতে এখানে নাম্বার দেওয়া আছে, টোটাল 4। 4টা আনসার করলে আমরা এখানে কারেক্ট, যে কটা কারেক্ট করবে 4টা ঠিক হলে পেশেন্ট স্টুডেন্ট এখানে 4 পেয়ে যাবে। এরপরের প্রশ্নটা করা আছে কি, টেল 2 widely used disease activity measuring tools in clinical practice for rheumatoid arthritis. এখানে দেয়া আছে কয়টা? এখানে 4টা দেয়া আছে, যে কোনো 2টা বললে হবে। একটা -28, একটা ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইনডেক্স, একটা সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইনডেক্স, একটা হচ্ছে এসিআর রেসপন্স অথবা ইউলার রেসপন্স। এই 4টা যে কোনো 2টা দিলে পেশেন্ট পাবে। যেহেতু ওয়াইডলি ইউজড উপরের 3টা, কাজে এই 3টাকে 0.5 করে নাম্বার রাখা হয়েছে, আর নিচেরটাকে হচ্ছে 0.25। এরপরের কোশ্চেনটা কি, হার ড্যাশ 28 স্কোর ওয়াজ 6.1, CBC, ALT and serum creatinine was normal, and she has no other comorbidities, and her family was complete. How will you initiate her DMRD? তাহলে এটা হচ্ছে এর সাথে ম্যানেজমেন্টের পার্ট। আমি যেহেতু বলেছি, এটা কি দিচ্ছে, মেথোট্রেক্সেট দিচ্ছে 15 মিলিগ্রাম। এটা মেথোট্রেক্সেটের জন্য 1 নাম্বার, 15 মিলিগ্রামের জন্য 0.5, ওরাল আর সাবকিউটেনিয়াসের জন্য 0.5, পার উইকের জন্য 0.5, উইথ ফলিক অ্যাসিড 0.5, 5 মিলিগ্রাম পার উইক। এটার জন্য একটা নাম্বার থাকবে ডোজের জন্য। তাহলে এটা হচ্ছে টোটাল আমার ম্যানেজ ড্রাগের ডোজটার ডিউরেশন। এরপরের প্রশ্নটা কি বলা আছে, যে আফটার 6 weeks she came back for follow up. Her report showed hemoglobin 11.2, ESR 60, total count 6,000, platelet 4,60,000, ALT 28, creatinine 0.9. What 2 other important points you will look for before the adjustment of therapy, before the adjustment of MTX? তাহলে সবকিছু দিয়ে দিয়েছে, এখন তুমি এমটিএক্স এর ডোজ রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাও, তাহলে কি কি দেখতে হবে? একটা হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, একটা হচ্ছে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর, দ্বিতীয়টা হচ্ছে ড্রাগ ইনটলারেন্স অথবা নজিয়া ভমিটিং আছে কিনা, তৃতীয়টা হচ্ছে ড্রাগ অ্যাডভার্স ইফেক্ট, র্যাশ অর মিউকোসাইটিস। এই হচ্ছে আমার একটা ক্রনিকের একটা ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে শুধুমাত্র ম্যানেজমেন্ট দিয়ে দেয়া। এখানে কোনো ডোমেইন মিক্সিং হয় না, এখানে কিছু ইনভেস্টিগেশন চাইতে পারতো, ম্যানেজমেন্টও চাইতে পারতো। এটা একটা রিসেন্ট আপডেটেড কোশ্চেন। এটা ছিল হচ্ছে এই কোশ্চেনটাতে আমরা একটা রিসেন্ট আপডেট দিয়েছিলাম, কোনো পাবলিক হেলথ ছিল না। তাহলে 56 years old garments owner with type 2 DM was on metformin 850 milligram BD for last 6 months and unable to achieve target hemoglobin A1C. He will require a second agent.
এটা হচ্ছে প্রবলেম। এখন কোশ্চেন কি, প্রথম কোশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু রিসেন্ট আপডেট ইন এডিএ 2020, যেহেতু আমাদের এটা 2020 তে আমরা পরীক্ষাটা নিয়েছিলাম, what points you will consider choosing a second agent? এটা এডিএ গাইডলাইনটা যার পড়া আছে সে জানে যে এডিএ গাইডলাইনে এটাকে ভাগ করেছে অন দ্য বেসিস অফ whether the patient has established atherosclerotic cardiovascular disease or CKD. এই পয়েন্টটা হচ্ছে মেইন পয়েন্ট, এর উপরে ভিত্তি করে আমার পরবর্তী ডিসিশনটা হবে আমি রোগীকে কোন স্টেমে যাব। এখন দ্বিতীয়টা কি বলা আছে, the patient is a known case of ISD and serum creatinine 1.4 milligram per DL, EGFR বলা আছে 80, what agent will you choose? এখন কেউ যদি প্রথম প্রশ্নটার উত্তরটা না দেয় সেই ক্ষেত্রে এক্সামিনার কি করবে? আমরা এখানে এরকম চয়েস রাখি নাই যে ও যদি এই কোশ্চেনটা না করে তাহলে এটা সরাসরি অন্য কোনো কোশ্চেনে, কারণ পরের সবগুলি কোশ্চেন রিলেটেড উইথ কোশ্চেন নাম্বার 1, যে আমরা কোশ্চেনটাকে কখনো এরকম করি না যে কোশ্চেন নাম্বার 1 যদি সে প্রপারলি আনসার করতে না পারে তাহলে সাবসিকুয়েন্ট কোনো কোশ্চেন তাকে আর জিজ্ঞেস করা হবে না, এরকম কোনো কিছু ডিসিশন অথবা সিদ্ধান্ত বিসিপিএস এর নাই। এবং যারা কোশ্চেন মডারেট করে ওনারাও এরকম কোনো অংশ রাখে না। যেমন এই কোশ্চেনটায় যদি প্রথম অংশটা কোনো স্টুডেন্ট আনসার না করতো তাহলে কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা তাকে করা হতো, যে মানে কোনো কারণ ছাড়াই যে পেশেন্টের আইএসডি আছে, ক্রিয়াটিনিন আছে, তাহলে তখন স্টুডেন্ট হয়তো এটা বলতে পারবে যে GLP-1 RA দিব উইথ প্রোভেন সিবিডি বেনিফিট, অথবা লিরাগ্লুটাইড দিতে পারি, অথবা সিমাগ্লুটাইড, অথবা এক্সেনাট্রাইড। 3 নাম্বার কোশ্চেনটা কি আছে, the patient unable to tolerate GLP-1 receptor agonist, what will you choose next? তাহলে সে বলতে পারে GL2-1 ইনহিবিটর উইথ প্রোভেন সিবিডি বেনিফিট যেগুলি, অথবা এম্পাগ্লিফ্লোজিন অথবা ক্যানাগ্লিফ্লোজিন, যে কোনোটা বললে সে নাম্বার পাবে। যদি প্রথমটা বলে 2 পাবে, পরের গুলি বললে এম্পাগ্লিফ্লোজিন যেটা 1 নাম্বারে আছে এটা বললে 2 পাবে, অথবা ক্যানাগ্লিফ্লোজিন যদি বলে তাহলে 1 পাবে। এরপরের প্রশ্নটা কি ছিল, আফটার 3 months the patient still not achieving hemoglobin A1C target, what are your options? তাহলে এর সাথে অ্যাড অন থেরাপি আমি কি কি দিতে পারি, যে DPP-4 ইনহিবিটর দিতে পারি, অথবা গ্লিপটিন যেটা বলে, বেসাল ইনসুলিন, ডেগলুটেক দিতে পারি, অথবা গ্লার্জিন দিতে পারি, অথবা থায়োজোলিডাইনিডিন দিতে পারি, অথবা নিউয়ার জেনারেশন সালফোনাইলিডিন। এটা হচ্ছে সেই এডিএ গাইডলাইনের ওই পেজটা। এটা যেদিন আমরা নাজমুল স্যার স্টুডেন্টদেরকে ফিডব্যাক দিয়েছিল, স্যার সেদিন এটা দেখিয়েছিলেন, এই জন্য আমি এটা এখানে রেখে দিয়েছি, এখন আর ডিসকাস করতে চাচ্ছি না। আমাদের লাস্ট কোশ্চেনটা ইথিক্স এর ছিল, এটা একদম পিওরলি একদম ফান্ডামেন্টাল বেসিক্স অফ ইথিক্স এর উপরে করা, একদম বেসিক। তাহলে কি আছে, যে 80-year-old fully conscious and competent man with advanced incurable cancer needed palliative chemotherapy. The family objected when the doctor wanted to obtain informed consent from the patient because that would involve disclosing the diagnosis, which would make the patient very sad and depressed. The family wanted to make the decision without informing the patient. তাহলে এটা একটা জটিল সমস্যা, এই রকম একটা মানে কনসেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু আসে। তাহলে এটা যদি একটু বুঝে ফেলি আমরা তাহলে আমাদের বোধহয় প্রবলেমটা কম হবে। তাহলে প্রথম প্রশ্নটা কি, হোয়াট শুড দ্য ডক্টর ডু? এটা একজন আনসার করো, ডাক্তারের কি করা উচিত? আনসার করেন। ডাক্তার অবশ্যই পেশেন্টকে ডিসক্লোজ করবো ম্যাডাম, কারণ যেহেতু পেশেন্টকে আমরা সাবসিকুয়েন্ট চিকিৎসা দেব ম্যাডাম, তো অবশ্যই এটা ডিসক্লোজ করা উচিত। তাহলে এটা রেসপন্স প্রশ্নটা কি, হোয়াট শুড দ্য ডক্টর ডু? এটার উত্তর আই ফার্স্ট পেশেন্টের সাথে ডিসকাশন করব যে পেশেন্ট জানতে চায় কিনা। যদি সে জানতে চায় তখন তার অটোনমিটাকে রেসপেক্ট করব। আর সাথে যে জানতে চায় পেশেন্টকে কি জিজ্ঞেস করব, কি জানতে তার ডিজিজের ডায়াগনোসিস সম্পর্কে, যেহেতু ডিজিজের ডায়াগনোসিস সম্পর্কে যেহেতু তাকে ট্রিটমেন্ট দিব আমরা, কাজেই তার অবশ্যই ইনফর্ম কনসেন্ট নিতে হবে।
সে জানতে চায় কিনা তার ডিজিজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম যে আমরা পেশেন্টের সাথে ডিসকাস করব। আর কারো কোনো সে যদি না জানতে চায় তাহলে পরে আমরা তাকে জানাবো না। এক্ষেত্রে পেশেন্টের অটোনমিকে আমরা রেসপেক্ট করব। সেহেতু আমরা অবশ্যই ম্যাডাম অ্যাডাল্ট ফুললি কনসিয়াস পেশেন্টের সাথে অবশ্যই ম্যাডাম কনসাল্ট করব। কনসাল্ট দুইজনই করবে। একজন উত্তর দিয়েছে যে আমি পেশেন্টের সাথে কি কনসাল্ট করব, কনসাল্ট করব হচ্ছে আপনি আপনার রোগ সম্পর্কে জানতে চান কিনা, এটা হচ্ছে ওর কথা। আর একজনের কথা কি যে আমি পেশেন্ট যেহেতু ফুলি কনসিয়াস, পেশেন্ট অ্যাডাল্ট এবং পেশেন্টের কোনো রকমের 80 বছর বয়স, এই কোশ্চেনটাকে বোধহয় আরেকটু আমাদের ক্ল্যারিফাই করা দরকার ছিল যে পেশেন্ট ইজ ডিভয়েড অফ এনি ডিমেনশিয়া অথবা এনি অ্যালজাইমার্স দ্যাট লিডস টু ইম্পেয়ারমেন্ট ইন হিজ কগনিশন, এইটুকু বোধহয় বললে একটু ভালো হতো। এখন আরেকজনও বলতে চাচ্ছে যে হ্যাঁ আমিও পেশেন্টকে অবশ্যই জানাতে হবে। তাহলে আমি দ্বিতীয় জনকে বলতে চাই যে তুমি পেশেন্টের সাথে কি ডিসকাস করতে চাও? পেশেন্টকে অবশ্যই আমরা তার না, এটা মনে হয় প্রথম জন, তুমি মনে হয় প্রথম জন যে তুমি বলেছো আমি পেশেন্টকে বলবো যে আপনি আপনার রোগ সম্পর্কে জানতে চান কি। আরেকজন রেসপন্স করেছে যে পেশেন্টকে অবশ্যই বলতে হবে। তাহলে পেশেন্টকে কি বলতে হবে? কে ছিল? সুমন ঘোষ। সুমন বলো। আসসালামু আলাইকুম ম্যাডাম, পেশেন্টের আমি ছিলাম ম্যাডাম। পেশেন্টের কাছে জানতে চাবো যে ম্যাডাম পেশেন্টের পরবর্তী মানে পেশেন্টের রোগটা কি সেটা পেশেন্টকে জানাতে হবে। পরবর্তীতে ম্যাডাম পেশেন্টের ট্রিটমেন্ট অপশন কি হতে পারে, সে কোনটা চুজ করে বা এরকম সবকিছু সম্পর্কে ম্যাডাম আমি পেশেন্টের সাথে ডিসকাস করতে হবে। আচ্ছা, মানে পেশেন্টের সাথে সবকিছু ডিসকাস করতে চাও। তৃতীয় কোনো মতামত? জি ম্যাডাম। তৃতীয় আর কারো কোনো মতামত আছে কি? আচ্ছা, এখানে দেখো আমরা কি করি, the doctor should respect the patient's autonomy to make patient's own informed choice। তাহলে এটা আইডিয়ালি কি হওয়া উচিত অ্যাকর্ডিং টু ইথিক্স? বাসার ওয়াইফ যদি বলে যে না আমি তাকে জানাতে চাই না, কিন্তু এটা হচ্ছে পেশেন্টের সাথেই কথা বলতে হবে। কেন? কারণ হচ্ছে পেশেন্টের শুধু কনসেন্ট না, আমি পেশেন্টকে আসলে কেমোথেরাপি দিব কিনা। পেশেন্টের হইতে পারে যে না আমি কেমোথেরাপি চাই না, আমি শুধুমাত্র প্যালিয়েটিভ কেয়ার চাই। তাহলে টোটালটাই পেশেন্টের সাথে ডিসকাস করতে হবে। আমি যদি পেশেন্টকে বলি, একজনের ওপিনিয়ন হচ্ছে আমি পেশেন্টকে বলবো যে আমি আপনার রোগ সম্পর্কে জানতে চান কিনা। দুইটা কিন্তু দুই ইস্যু। আমি কিন্তু শুধু রোগ জানাতে চাই না, আমার পেশেন্টের ফার্দার ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? যে আমি উনাকে প্যালিয়েটিভ কেমো দিতে চাই। আর একটা হইতে পারে আমি কোনো প্যালিয়েটিভ কেমো দিব না, আমি শুধুমাত্র প্যালিয়েটিভ সাপোর্টিভ কেয়ার দিব। তাহলে টোটাল ডিসিশনটা কিন্তু পেশেন্টের কাছ থেকে আমার নিতে হবে। যে পেশেন্টকে শুধুমাত্র আপনি আপনার রোগ সম্পর্কে জানতে চান কিনা এটুকু জানালে আসলে হবে না। পেশেন্টকে ডিটেলস বলতে হবে যে আপনার এই রোগ, আমরা এখন এই অবস্থানে আছি, আমাদের পরবর্তী চিকিৎসার ধাপ এই এই এই, আপনার কাছে আমি জানতে চাই যে আপনার কি মতামত, আপনি কোনটা নিতে চান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি? প্রোভাইড ইওর মোরাল রিজনিং। একটু আগে এরকমই একটা কোশ্চেন ছিল যে তুমি যে বললে যে পেশেন্টের সাথে আলাপ করতে চাও, মানে পেশেন্টের অটোনমি নিতে চাও। অটোনমি সোজা কথা। তাহলে পেশেন্টের অটোনমির মোরাল কি? তাহলে মোরালটা আগের মতোই হবে। ফিজিশিয়ান শুড ফার্স্ট আস্ক দ্য পেশেন্ট whether he personally wanted to receive information about his condition in order to make decision। তাহলে যেটা আমি বললাম, প্রথমজন যে কথাটা বলেছিলাম যে আমি পেশেন্টের কাছ থেকে জানতে চাই যে উনি উনার রোগ সম্পর্কে জানতে চাই কিনা। আমি বলতে চাই যে আমি পেশেন্টের কাছ থেকে জানতে চাই যে আপনার টোটালটা ডিসিশন নেওয়ার জন্য আপনার মতামত লাগবে। যে আপনার মতামত দিতে হলে আপনার টোটাল বিষয়টা ডিটেলস জানতে হবে। আপনি যদি ডিটেলস না জানেন আপনি মতামতটা দিতে পারবেন। এটা হচ্ছে আমার রিজনিং যে আমি পেশেন্টকে জানাবো। কেন? কারণ পেশেন্টের কাছ থেকে পেশেন্টের কনসেন্ট ছাড়া আমি আগাতে পারবো না। তৃতীয় প্রশ্ন কি? হোয়াট ইজ দ্য ফার্স্ট লিগাল রেস্ট্রিকশন অন দিস রাইট অফ অটোনমি? রাইট অফ অটোনমি লিগাল রেস্ট্রিকশন কি? রাইট অফ অটোনমির কোন লিগাল রেস্ট্রিকশন আছে? Age less than 18 years. একটা less than 18 years। আর একটা insanity madam, mentally incapacitated, mentally incapacitated, right? আর কিছু?
আনকনশাস ডিমেনশিয়া তো মেন্টালি ইনক্যাপাসিটেড ডিমেনশিয়া ঠিক আছে এজ লেস দেন 18 ইন আমাদের ডিমেনশিয়া পারসন মেন্টাল স্টেটস এন্ড এবিলিটি টু মেক ডিসিশন ডিমেনশিয়া ঠিক আছে তাহলে এই তিনটা এখন প্রশ্ন হচ্ছে if age is more than 18 then what is the second restriction in the right of autonomy এই যে দ্বিতীয়টা যেটা পারসন মেন্টাল স্ট্যাটাস মেন্টাল ইনক্যাপাসিটেন্ট এটা হচ্ছে নেক্সট এই হচ্ছে আমাদের 5টা কোশ্চেন ছিল তাহলে মোটামুটি এইটুকু দিয়েই আমি মনে করি যে আইওই আমি আজকে যদি একটু সাম আপ করি যে প্রথম কথা আমরা মোটামুটি একটা আমি পিকটোরিয়ালি বলবো যে একটা পিকটোরিয়াল ধারণা আমরা পেয়েছি যে আইওই কোশ্চেনের চেহারাটা কেমন হয় একটা লিগ্যাল সাইজের কাগজে আমরা কোশ্চেনটা প্রিন্ট করি কোশ্চেনটা আমি ঠিক যে ফরম্যাটে দেখালাম কোশ্চেনটা ঠিক এই ফরম্যাটে থাকে শুধুমাত্র যে সিনারিওটা আমরা আলাদা করে প্রিন্ট করে ল্যামিনেশন করে ওটা বোর্ডে টেবিলে দিয়ে দিই স্টুডেন্ট স্টেশনে ঢুকে প্রথম ওই জিনিসটা পড়ে বসার পরে স্যার বলে যে এই জিনিসটা পড়ে তারপরে এখন আমার সাথে কথা বলো ওইখানে আমরা লিখে দিই যে এইখানে কিছু কিছু প্রশ্নের উত্তর এক্সামিনার তোমাকে দিবে তুমি ওই কোশ্চেনগুলি কেয়ারফুলি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে সো দ্যাট ওই আনসারের উপরে হয়তোবা পরবর্তী স্টেমে তোমার যেতে সুবিধা হবে এটা ওই স্টেমটাতে লেখা থাকে সিনারিওটাতে তাহলে এরপরে টিচার কোশ্চেন করবে স্টুডেন্ট আনসার করবে তারপর শেষ হয়ে গেলে বাস টিচার স্টুডেন্ট পরের স্টেশনটাতে চলে যাবে এইভাবে 5টা স্টেশন পরীক্ষা দিলে আইওই পরীক্ষা শেষ বাস এই হচ্ছে আর কি কি থাকে এটা বলে দিয়েছি প্রথমটা থাকবে হচ্ছে ইমার্জেন্সি ইভালুয়েশন দ্বিতীয়টা থাকবে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তৃতীয়টা থাকবে হচ্ছে ক্রনিক কেস চতুর্থটা থাকবে হচ্ছে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট আর পঞ্চমটা থাকবে আইদার পাবলিক হেলথ অথবা মেডিকেল ইথিক্স আমি এখন পর্যন্ত পাবলিক হেলথের কোশ্চেন দেয়া হয় নাই হয়তোবা পরবর্তী সময় ইথিক্স এর বদলে পাবলিক হেলথ থাকতে পারে আপাতত এই পর্যন্তই তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একদম কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন ম্যাডাম এখানে আরেকটু একটু বলি যে চ্যাট বক্সে একটা রিকোয়েস্ট আসছে ম্যাডাম যে বিসিপিএস কোন আইওই মকটা কি আবার অ্যারেঞ্জ করবে কিনা ম্যাডাম এটা একটা রিকোয়েস্ট আচ্ছা ঠিক আছে আমি একটু এখানে 206 জন আছে এখানে যারা আছে আমি তাদের কাছে একটু জানতে চাই কারণ কালকে আমাদের ফ্যাকাল্টি মিটিং আছে 11টার সময় আমাদের ফ্যাকাল্টি চেয়ার তো জলিসা স্যারের খুব ইচ্ছা একটা মক পরীক্ষা নেওয়া স্যার আমার সাথে কথা বলেছিলেন স্যার আমাকে বলেছিলেন যে কি কি নিতে চাও আমি বলছি স্যার এটা স্টুডেন্টরা সবচেয়ে আগে একটা জিনিস চাইবে সেটা হচ্ছে একটা আইওই মক দিতে আইওই মকটা অ্যারেঞ্জ করা বোধহয় কম্পারেটিভলি সবচেয়ে ইজি অস্পিতা অনেক দিনের পুরানো ওরা অস্পি শিখে গেছে তাহলে আমি যদি এখন একটু মতামত চাই তাহলে কি আমরা শুধু একটা আইওই মক নিতে চাই জি ম্যাডাম স্যারের না প্ল্যান ছিল রিটেনও নেয়া তাহলে আজকে যদি আমি ফিডব্যাক পাই আমি তাহলে কালকে ওইভাবে ফ্যাকাল্টি মিটিং এ আলোচনা করতে পারবো রিটেন নিলেও ভালো হয় স্টুডেন্টরা কি চায় রিটেন চায় আর আইওই চায় সাথে রিটেন দাও জি ম্যাডাম রিটেন 3 আর 4 না ম্যাডাম একটা নিলে আইওই দুইটা নিলে রিটেন সহ ম্যাডাম রিটেন সহ আচ্ছা একটা নিলে আইওই দুইটা নিলে রিটেন সহ আচ্ছা ওকে তিনটা নিলে ম্যাডাম অস্পি সহ তিনটা না অস্পি নিব না অস্পি নেয়ার কোনো মানে হয় না অস্পি বছর ধরে অস্পি চলতেছে অস্পি সবাই পারে ম্যাডাম চেষ্টা করবেন দুইটাই নেওয়ার জন্য রিটেন এবং আইওই রিটেন আর আইওই ওকে রিটেন আর আইওই মনে হয় আমরা অবশ্যই নিব কারণ জলি স্যারের প্ল্যান আছে নেয়ার স্যার আমার সাথে কথা বলেও রেখেছে কালকে ফ্যাকাল্টি মিটিং আছে তো কালকে আমরা ডিসিশন নিয়ে নিব আইওই এবং রিটেন কবে নাগাদ দিতে চাও এই মাসে ম্যাডাম নভেম্বরের শেষের দিকে 15 তারিখ ম্যাডাম এই মাসের মধ্যে ম্যাডাম ডিসেম্বরের ফার্স্ট উইকে হ্যাঁ নভেম্বরের লাস্টের দিকে ম্যাডাম কালকে ডিসিশন দিয়ে এখন আরেকটা কথা বলি এটা আমার বলা ঠিক না তারপরে আমি বলি তোমরা এই দুইটা পরীক্ষা দিতে কত টাকা খরচ করতে চাও আপনারা যত চান ম্যাডাম না আমরা যত ম্যাডাম যা খরচ হবে ম্যাডাম আমরা যত চাই না ম্যাডাম 1000 এর বেশি না ম্যাডাম এর আগে তো 1000 ই ছিল 1000 ই স্ট্যান্ডার্ড আচ্ছা ঠিক আছে 1000 ঠিক আছে আমি তিনটা ডিসিশন পেয়ে গেলাম কালকে ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম মানে সব এক্সামিনার যাতে পরীক্ষা দিতে পারে ম্যাডাম এটা একটু দেখেন এটার অর্থ কি
মানে যারা এফসিপিএস পার্ট 2 দেবে সবাই যাতে অংশগ্রহণ করার সুযোগ পায় ম্যাডাম, এটা একটু দেখেন। অংশগ্রহণ কি না করার সুযোগ আছে নাকি? না ম্যাডাম, ওই যে আগে ফার্স্ট 100 এরকম একটা থাকে তো ম্যাডাম, ওটা আসলে যারা দূরে থাকে তাদের জন্য সমস্যা হয়ে যায় ম্যাডাম। স্টুডেন্ট কতজন ম্যাডাম? আমরা তো প্রায় রিটেন দেই ম্যাডাম, তারপর 500 এর মতো ম্যাডাম। তো 500 না দিলেও 600 এর উপরে দেয় ম্যাডাম। 600 এর পরীক্ষা কিভাবে অ্যারেঞ্জ করব? না ম্যাডাম, অত না নিলেও ম্যাডাম 100 না ম্যাডাম, 100 এর বেশি তো অবশ্যই আমরা আইও দিতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 200 300 হতে পারে ম্যাডাম। ম্যাম 300 হলে ভালো হয়। তো ম্যাডম পাবলিক হেলথের উপর মনে হয় একটু ক্লাস বা কিছু হলো না একটু ভালো হতো। পিসিপিএস ডিসিশন নিবে মানে কি? পিসিপিএস এর মানুষই তো আমরা, পিসিপিএস বিল্ডিং তো ডিসিশন নিবে না, ডিসিশন নিতে হবে ম্যাডাম। আপনারা যদি এরকম ক্যান্ডিডেট সিলেক্টেড করেন তাহলে তো ম্যাডাম ডিফিকাল্ট হয়ে যাবে যদি সবাই দিতে চায়। না ঝামেলা মানে কি, কোনোটাই সমস্যা না, সমস্যা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করাটা। মানে 500 স্টুডেন্ট যদি মক পরীক্ষা দিতে আসে, এটা অ্যারেঞ্জ করতে গেলে তো আসলে মানে কোশ্চেন ছাপানো সমস্যা না, খাতা দেখাও সমস্যা না, সমস্যা হচ্ছে পরীক্ষাটা অর্গানাইজ করা। মানে মক নিতে গেলে তো এক্সামিনার লাগে। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কালকে কথা বলবো। ওকে, আমি বুঝে গেছি, আমি কালকে স্যারের সাথে কথা বলবো। কারণ আমার এই জিনিসটা জানা দরকার যে স্টুডেন্টরা কি চায়। স্টুডেন্টের সাথে যদি যোগাযোগ না থাকে তো আমরা জানতে পারি না যে স্টুডেন্ট আসলে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম একদম শেষ হলে ম্যাডাম একটু রিটেনের সলভটা সহজ যেন দেওয়া হয় ম্যাডাম। সলভ মানে কি? এটা পরীক্ষা নিলে তো অবশ্যই ফিডব্যাক দিব। পরীক্ষা নিলে ফিডব্যাক দিব। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম পাবলিক হেলথের উপর কোনো ক্লাস বা কি হলে যদি একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখি এটা কথা বলবো। থ্যাংক ইউ। স্যারের সাথে কথা বলে দেখি ফ্যাকাল্টির তরফ থেকে যদি আইইউর উপর একটা কিছু করা যায়। পরীক্ষা তো নিবই, যদি কিছু করা যায়। আমার কাছে পাবলিক হেলথের একটা কোশ্চেন ছিল, আমি আসলে এতগুলির ভিতরে না ওটা আনি না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন ওই পড়ালে না অসভা করাই দিব তোমাদেরকে। একটা কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যাঁ বলো ম্যাডাম। আমি গতবার আইইউ পরীক্ষা দিয়েছি ম্যাডাম, সেখানে দেখা গেছে যে মানে আমরা পরে বের হয়ে এসে দেখছি যে কোন মানে এক্সামিনার গুলো অনেক সুন্দরভাবে কোশ্চেন গুলো আমাদের বলছে, আবার কারোর ভাগ্যটা খারাপ পড়ছে, দেখা যায় এক্সামিনাররা অত রেসপন্সিভ করে নাই। মানে এটা একটু ডিমার্কেশন হয়ে গেছে আইইউতে। এই জায়গাটাতে আরেকটু যদি মানে ডেভেলপ করা যায়। আমি মনে হয় বোঝাতে পারছি ম্যাডাম। আমি তোমারটা বুঝতে পারছি, তুমি যেটা বুঝছো সেই জিনিসটা আমি অনেক আগে থেকে জানি, কিন্তু এখানে না আমাদের কিছু লিমিটেশনস রয়ে গেছে। লিমিটেশনস মানে কি? আচ্ছা ঠিক আছে, তোমার বিষয়টা আমার মাথায় থাকবে। এটা হয় কি যে আমরা যদি একটু ফিডব্যাক পেতাম তাহলে বোধহয় একটু সুবিধা হতো। এটা কি কোনোভাবে কি তোমাদের পক্ষে কোনো ফিডব্যাক দেওয়া সম্ভব? যদি আমার কাছেও দিতে পারো, যদি আমার মেইলেও যদি তোমরা একটু পাঠায় দাও ফিডব্যাক। কারণ হয়েছে কি, ফিডব্যাকটা যদি না পাই এটার মানে ইমপ্রুভমেন্টের সুযোগটা আসলে কম। যেমন তুমি যে কথাটা আমাকে বললে, এটা যদি আমি একটা ফিডব্যাক পাই যে এইখানে এই অসুবিধাটা, তাহলে ওইটা বোধহয় আমাদের একটু ওভারকাম করার সুযোগ আছে। তুমি আমাকে যে হ্যাঁ বলো। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, রিটেন প্রশ্নতে আপনারা যখন আপনাদেরকে ক্লাস নিচ্ছেন এসএকিউতে বলা আছে যে আনসার উইল বি ইন ফ্রেশ অর ওয়ার্ড, মানে একটা খুবই শর্ট আনসার। প্রশ্নগুলো হবে বড় কিন্তু আনসার হবে অনেক ছোট। কিন্তু আপনি ম্যাডাম খুব ভালো করে যদি গতবারের কোশ্চেনটা দেখেন, মানে গত জুলাই 2021 যেটা কোশ্চেন দেখা হয়েছে, এখানে কিন্তু কোশ্চেনগুলো খুব ইলাবোরেটেড হয়েছে। একটু যদি দেখেন আপনি যে মানে এরকম ভাবে বলা হয়েছে ইভালুয়েট দ্য পেশেন্ট, অথবা মানে প্রশ্নটা ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি হাউ উইল ইউ হট হিস্ট্রি, কিন্তু আপনারা যখন ক্লাসটা ছিলেন তখন বলছিলেন যে 5টা হিস্ট্রি নিবা বা 4টা হিস্ট্রি নিবা, এরকম করে কোশ্চেনটা করা থাকবে। কিন্তু এরকম কিন্তু বলা নাই, এবং কোথাও কোথাও লেখা আছে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস। এখন মোস্ট মানে তো ম্যাডাম একটা, সেক্ষেত্রে আবার ইনভেস্টিগেশনস। এখন কিভাবে আমরা এগুলোকে একটু ওভারকাম করব? আসলে আপনি কথা বলার সুযোগ দিয়েছেন বলে আমি না এটা ডেফিনেটলি, এটা তো কথা বলার সুযোগ অবশ্যই আছে। এটা সবকিছু যখন আমরা মনে করো যারা কোশ্চেন করে তারা যখন ফিডব্যাকটা পায়, ফিডব্যাকটা পেলে বোঝা যায় যে এখানে এই সমস্যা ছিল। তোমার প্রথম অংশটার আমি একটু আনসার এইভাবে করতে চাই যে যখন কথা হয়েছিল যে কোশ্চেন বড় হবে কিন্তু আনসার হবে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, অথবা একটা ছোট সেন্টেন্স, যে সেন্টেন্স কম্পোজড অফ 3 or 4 ওয়ার্ডস,
এটার এগেইনস্টে কথা উঠলো যে আমি একটা স্টুডেন্টকে আমি এই পরীক্ষার উপরে ভিত্তি করে আমি স্টুডেন্টটাকে একটা স্পেশালিস্ট বানায় ফেলবো, এত ছোট একটা আনসারের উত্তর হবে এটাতে আসলে মানে মনে করো একটা বড় গ্রুপ মানে কি, মনে করো আমাকে যদি বলো যে আপনি আমার একটা কোশ্চেন দেন যার উত্তর একটা শব্দে উত্তর দিলে আপনি বুঝবেন যে আমি খুবই ম্যাচিওর, মানে এরকম একটা কোশ্চেন করার জন্য যে লেভেলের স্কিল দরকার, যে লেভেলের টাইম দরকার, বেসিক্যালি আমরা আসলে এটা করি না। আমি মানে আমি বলছি, আমি ব্যক্তি হিসাবে আমি বলছি, তুমি যদি এটা মনে করো যে এমন একটা সিনারিও আমি দিব যার উত্তরটা 3টা শব্দ হবে এবং এই 3টা শব্দের উপরে ভিত্তি করে আমি একটা সেই স্টুডেন্টটার ম্যাচুরিটি আমি অ্যাসেস করতে পারবো, তাহলে তুমি কোশ্চেনটা কি স্ট্যান্ডার্ডের হবে এটা কি তুমি বুঝতে পারতেছো? তাহলে এটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার একটু বুঝতে হবে যে আমরা যারা আছি আর কি মেডিকেল প্রফেশনে, তোমরা যখন আসবা, আমরা তো আসলে বেসিক্যালি মাল্টিটাস্কার এবং ভয়াবহ রকমের মাল্টিটাস্কার। তো শুধুমাত্র এডুকেশনের সাথে যদি আমি লেগে থাকতাম, আমাকে তুমি যদি আজকে সুযোগ দিয়ে বলতা যে ম্যাডাম আপনার আর কোনো কাজ নেই, আপনি শুধুমাত্র টিচিং নিয়ে থাকেন, তাহলে আমি যতটুকু দিতে পারতাম, এই আমাকেই তুমি যদি বলো যে আপনার ওয়ার্ডেও পেশেন্ট দেখতে হবে, আপনার অমুক জায়গায় এই কাজ করতে হবে, তমুক জায়গায় এই কাজ করতে হবে, তার সাথে আপনি একটা পার্ট হিসাবে আপনি স্টুডেন্ট পড়াবো, তাহলে এটা মানে যতটুকু মানে তুমি এখন যদি বলো যে ম্যাডাম বাইরের দেশে তো ওরা পারে আমরা কেন পারি না, তাহলে এই জিনিসটা তুমি আসলে বুঝতে পারবে। যার জন্য হয়েছে কি যে এক্সাক্ট তুমি যে কথাটা আমাকে বলছো যে 2 শব্দের একটা উত্তর হবে, এই কোশ্চেনগুলি না আমরা আসলে এখনো আমরা দিচ্ছি না, আমরা অদূর ভবিষ্যতে মনে করো আগামী 2-3 বছরের ভিতরে আমরা হয়তো বা দিব না, পরবর্তী সময় হয়তো বা দিতে পারি, এটা একটা। দ্বিতীয় হচ্ছে তোমার ওইটুকু মাথায় রাখতে হবে যে 5 নম্বরের কোশ্চেন, তাহলে আমি এইটুকু লিখলেই হবে। আপাতত এই পর্যন্ত আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, বুঝছি, কিন্তু ম্যাডাম আগে যে কাজীতুল ইসলাম স্যার একটা বলছিল যে প্রশ্নগুলো ছোট, মানে সিনারিও গুলো ছোট ছিল, এখন কিন্তু সিনারিও যেহেতু পড়তে সময় লাগে তখন কিন্তু ওই নাম্বারটার ক্ষেত্রে টাইমটা একটু কম। না তোমার সিনারিও যে পড়তে সময় লাগে তুমি না অনেক কিছু লিখো না। আমি যেমন বলি যে স্টুডেন্ট 5 নম্বরের কোশ্চেন, স্টুডেন্ট দেখা গেল একটা কোশ্চেন লিখলো হচ্ছে 4.5 পাতা, তো তুমি কি মনে করো 5 নম্বরের কোশ্চেনে 4.5 পাতা লেখার কোনো দরকার আছে? তো স্টুডেন্টকে এটা কে শিখাবে? এই খাতা তো আমি বোধ করি 2 মাস আগেও দেখে আসছি একটা খাতা, যে 5 নম্বরের কোশ্চেন 4.5 পাতা লিখছে সে, আমি কি করবো 4.5 পাতা দিয়ে? কাজে তুমি তো বুঝতেছো যে এটা কোশ্চেন মনে করো তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন চাইছে, তুমি মোস্ট ইম্পর্টেন্ট 3-4টা ইনভেস্টিগেশন লিখে দাও, বাস শেষ। এবার বলো পরের প্রশ্ন বলো। ম্যাডাম ওই যে স্যার বলছিল যে 1 নম্বর লং কোশ্চেনটা মানে পরবর্তী পরীক্ষাতে থাকবে না, একটা ক্লাসে বলছিল স্যার। ম্যাডাম এই বিষয়ে কি কোনো ডিসিশন হয়েছে? না আমি এখন পর্যন্ত এটা আমার কানে আসে নাই যে বিসিপিএস এর এবারে কোশ্চেনে চেঞ্জ হয়ে যাবে, এটা আসে নাই। তুমি যেহেতু বলছো, আমি তোমাকে কালকে ফ্যাকাল্টি মিটিং আছে, আমি কালকে ফ্যাকাল্টি মিটিং আমি স্যারকে বলবো, স্যার এটা কোনোভাবে স্টুডেন্টদেরকে জানানোর চেষ্টা করবে। আরেকটা ছোট্ট একটা ছিল ম্যাডাম, সেটা হচ্ছে যে এবার আইইউতে ম্যাডাম ইথিক্যাল যে কোশ্চেনটা ছিল সেখানে ম্যাডাম মানে আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা ম্যাডাম, ওখানে হচ্ছে ম্যাডাম হাতে লেখা কোশ্চেন ছিল, মানে আমাকে সিনারিওটা পড়তে দেওয়ার পরে 2টা কোশ্চেন হচ্ছে গিয়ে প্রিন্টেড ছিল আর 2টা কোশ্চেন হাতে লেখা ছিল ম্যাডাম লাস্টের। তো ওইটা ম্যাডাম ওই সময়ে খুব তো টেনশন কাজ করে ম্যাডাম, ওই সময় আমি আসলে ওই হাতের লেখা আমি কিছুই পড়তে পারিনি ম্যাডাম, মানে ওটা যদি ম্যাডাম প্রিন্টেড হতো আমার মনে হয়। কোশ্চেন কোথায় পেলে ম্যাডাম? ওখানে ছিল ম্যাডাম, আমি যে মানে এটা ছিলাম ম্যাডাম, ওখানে টেবিলের উপর হাতে লেখা কোশ্চেন ছিল ম্যাডাম, হাতে লেখা কোশ্চেন টেবিলের উপরে লাগানো ছিল ম্যাডাম। আমি জানি না এটা আর কেউ পেয়েছে কিনা, বা হাতের লেখা কোশ্চেনে কি লেখা ছিল এটা কি মনে করতে পারো তুমি? ম্যাডাম ইতিকালের লাস্ট কোশ্চেন 2টা ম্যাডাম, লাস্ট কোশ্চেন 2টা ম্যাডাম হাতে লেখা ছিল। মানে ইথিক্যালে না আমি তুমি একটা জিনিস আগে ক্লিয়ার করো আমাকে, সেটা হচ্ছে বোর্ডের উপরে যেটা লাগানো থাকে ডেস্কের উপরে, সেটা তো শুধুমাত্র সিনারিওটা, ওখানে তো কোনো কোশ্চেন দেয়া থাকে না। না ম্যাডাম 2টা কোশ্চেন ছিল ম্যাডাম, 2টা কোশ্চেন ছিল যেটা হাতে লেখা ছিল, লাস্টের 2টা কোশ্চেন। লাস্টের 2টা মানে কি ফার্স্টে কয়টা ছিল ম্যাডাম? ওটা তো আসলে মনে নাই ম্যাডাম, মানে প্রথমে হচ্ছে আমাকে কোশ্চেন মুখে করা হয়েছে যে মানে কি করব, তারপর লাস্টে ম্যাডাম 2টা কোশ্চেন যেটা হচ্ছে কি বোর্ডের উপর লাগানো হাতে লেখা ছিল ম্যাডাম, মানে টেবিলের উপর লাগানো হাতে লেখা কোশ্চেন ছিল ম্যাডাম, যেটা আমি আসলে তুমি কোন ফ্লোরে পরীক্ষা দিয়েছো?
তিনতলা ছিল তোমার এক্সামিনার কে ছিল স্টেশনে? ম্যাডাম আমি ঠিক বলতে পারবো না ম্যাডাম। চিনো না? আচ্ছা না ম্যাডাম। না আমি না তোমার প্রবলেমটা বুঝতেছি না মানে কি ওখানে তো হাতে লেখা কোনো কোশ্চেন থাকার কোনো সুযোগই নেই। না ম্যাডাম আমাকে বলছে যে এখন এই কোশ্চেনটা দেখেন, তারপর আমি ওটা দেখে এটা অ্যান্সার কি এভাবে করে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাডাম। তাহলে কি এরকম হতে পারে? আমি যেটা মনে করি যে হচ্ছে মানে ওই স্টেশনে যে এক্সামিনার ছিলেন উনার হয়তো মনে হয়েছে যে লাস্টের যে দুইটা কোশ্চেন উনি হয়তো এর আগে ওই কোশ্চেনটা করে দেখছে যে স্টুডেন্ট এটার অর্থ বুঝে না। এই 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 আইওইর এবার ইথিক্যাল কোশ্চেনটার ফিডব্যাকটা আমি কোন স্টুডেন্টের কাছ থেকে আমি পেয়েছি। এতে আমি যেটা জানি যে স্টুডেন্টের লাস্টে স্টেম দুইটা মনে হয় স্টুডেন্টের বুঝতে খুবই অসুবিধা হয়েছে। এবার পরীক্ষা দেয়া কেউ যদি এখানে থাকে তাহলে সে সবচেয়ে ভালো বলতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা এক্সামিনারের ওইটা মনে হয়েছে যে আমি এই কোশ্চেনটাকে যদি রিফ্রেশ করে বলি তাহলে হয়তো বা স্টুডেন্ট বুঝতে পারবে, এই জন্য হয়তো বা উনি ওরকম করে লিখে হতে পারে ম্যাডাম। কিন্তু ম্যাডাম হাতের লেখাটা না আসলে আমি ওই সময় মানে না তুমি যদি পড়তে না পারো তুমি স্যারকে জিজ্ঞেস করতে, স্যার আমি এটা পড়তে পারছি না, আপনি যদি আমাকে একটু বলতেন। আসলে ম্যাডাম আমি তো বুঝতে পারিনি যে ওটা ভাবে জিজ্ঞেস করা যাবে, কারণ আমাকে যেহেতু লিখে দিচ্ছে কোশ্চেন ওখানে কখনো থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা আমার মাথায় থাকবে, আমি এরপরে পরীক্ষার সময় এই ইস্যুটা আমি অবশ্যই অ্যাড্রেস করব। বলো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাডাম আইওর ক্ষেত্রে যদি বলা থাকে যে এবার পরীক্ষায় এখানে বলা ছিল যে টেল ফর ইনভেস্টিগেশন এবং ফর ইনভেস্টিগেশন সবগুলোর জন্য একটা করে রেসপন্স স্যারের কাছে ছিল, সেক্ষেত্রে যদি ওখানে যে ফর ইনভেস্টিগেশন দেওয়া আছে বাইরে আমি একটা ভুল বললাম তখন কি আমাকে আর ওইটা কি আর একটা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না? মানে এরকম কি মানে তুমি আচ্ছা আমি তোমার কথাটা বুঝছি যে তোমাকে 4টা বলা হয়েছে তুমি 3টা বলছো আর হচ্ছে চতুর্থটা তোমার ওইটার সাথে মিলবে না, সেই ক্ষেত্রে কি পঞ্চম আরেকটা বলতে দিবে না? কিনা আমি বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে এক্সামিনার তোমাকে বলতে পারে যে তুমি আরেকটা বলো, তাহলে হ্যাঁ এটা এক্সামিনার বলতে পারে। এক্সামিনারে এইটুকু মানে স্বাধীনতা বলা আছে যে তোমাকে যে আমি একটু বললাম যে কেউ যদি একটা কিছু বলে যেটা এক্সামিনারের মনে হয় যে এটা পার্টিনেন্ট টু দ্যাট কোশ্চেন, কিন্তু নরমাল যেখানে আমরা 4টা কোশ্চেন রাখি ওখানে কিন্তু 4টা রেসপন্স থাকে না, রেসপন্স কিন্তু আরো বেশি থাকে। ম্যাডাম আমি যেটা ফেস করছিলাম সেটা স্যার আমাকে বলতেছিলেন যে আমি যখন 2টা বলছি তখন উনি আমাকে বলছেন যে ইউ হ্যাভ টু অপশন টু মোর, মানে আর 2টা বলতে পারবা আর কি। যখন 3টা বলছি তখন বলছে ঠিক আছে আরেকটা বলতে পারবা। তখন আমি অনেক চিন্তা করে বলছি আমার ম্যাডাম ওইটা হয়েছিল আর কি এবং উনি রেসপন্স পাইছিলাম, কিন্তু মানে আমাকে মানে স্যারের কথা আমার কাছে মনে হচ্ছিল আমাকে 4টার বেশি উনি আর কি আমাকে বলতে দিবে না। 4টার বেশি তো আসলে বলতে দিবে না কেন? তুমি 4টার বেশি বলার পরে পঞ্চমটা তো আসলে বলার কথা না, তোমার তো 4টাই বলার কথা। পঞ্চমটা আসলে কোনটা যদি এখন এই 4টার মধ্যে যদি একটা না থাকে, রাইট, না থাকলে ওটা ওই যে বললাম যে তুমি যদি এমন একটা বলো যেটা ওখানে নাই উনি হয়তো বা রেসপন্সটা বলবে নটটা। কথা বুঝতে পারছো? তোমাকে তো আসলে উনি বলবে না যে তোমার এটা হয় না তুমি আরেকটা বলো, এটা বলার সুযোগ কম। কেউ যদি খুবই লিবারেল খুবই ভালো একজন এক্সামিনার পায় সে হয়তো বা বলতে পারে যে তোমার 4টা হয় না তুমি আরেকটা বলো, তাহলে হইতে পারে, কিন্তু নরমালি এটা আসলে বলবে না। আপনি যে বললেন যে এখানে রেসপন্স যদি না বলে সেক্ষেত্রে তখন তো আমি আরেকটা ট্রাই করতে পারি ম্যাডাম। না রেসপন্স না বলে মানে উনি হয়তো বা তোমাকে বলবে যে নট ডান, তাহলে তুমি যদি দেখো যে 3টার উত্তর তোমাকে দিয়েছে এটার উত্তর দেয় না তো তুমি বলতে পারো যে স্যার আমি সম্ভবত বলি না, আমি তাহলে আরেকটা বলতে চাচ্ছি, আপনি আমাকে বলতে দিবেন? উনি যদি বলে যে হ্যাঁ আচ্ছা বলো তাহলে তখন বললাম। জি থ্যাংক ইউ। ওকে, আর যদি কারো কিছু না থাকে আমার মনে হয় আমরা টাইমও শেষ করে ফেলেছি। নশাবা আমরা কি ক্লোজ করব? জি ম্যাডাম থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর আ ভেরি কি বলো ইন্টারঅ্যাক্টিভ সেশন, এবং স্টুডেন্ট যারা ছিলেন তাদের সবার খুবই ইয়া হয়েছে, এবং আমার সবচেয়ে ভালো লাগছে না ফিডব্যাক সেশনটা, যাতে করে আপনি ম্যাডাম এগুলো বিসিপিএস এ ইয়া করতে পারেন ওনাদের যে কনসার্নস গুলো আছে। তো এবং ম্যাডাম আমার ছেলে তো ইয়া করতেছে, সরি অ্যাবাউট দ্যাট, এবং থ্যাংক ইউ অল ফর অ্যাক্টিভ পার্টিসিপেশন টুডে এন্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ম্যাডাম ফর আ ওয়ান্ডারফুল সেশন। এবং আশা করি ম্যাডামকে আবার আমরা আইওইতে বা অন্য কোনো ডোমেইনে ইনশাআল্লাহ মেডিক্সেলের ক্লাসে ম্যাডামকে আমাদের সাথে এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ নশাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজাদ স্যারকে অনেক সালাম, স্যারকে যে বলবো আমি খুবই গ্রেটফুল স্যারের কাছে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর ট্রেনি যারা ছিল সবার কাছে
ব্যাচে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, সবাই জয়েন করেছে। আমি সব সময় আছি, যার যে কোনো সমস্যা আমার সাথে যে কোনো ভাবে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব হেল্প করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। Thank you, ma'am.